ওকে, তো সবাইকে আবারও গুড ইভিনিং। তো আশা করি সবাই শুনতে পাচ্ছ আমার কথা। তো আমরা পড়ছিলাম হিস্ট্রি, জি স্যার। ইংলিশ লিটারেচার। তো আমরা জ্যাকোবিয়ান, আমরা এলিজাবেথ মানে রেনেসাঁস পিরিয়ডটা আমরা পড়ার চেষ্টা করেছি। এখন কোশ্চেন আনসারগুলো আমি শেয়ার করে দিয়েছি। এখন বিষয়টা হলো, যেহেতু হিস্ট্রির ব্যাপারটা বলেছি যে শুধু একটা বই থেকে হবে না, অনেক কিছু বইয়ে থাকবে, অনেক কিছু থাকবে না। আবার তোমার দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় আছে বাইরে থেকে দিতে হতে পারে। তো সেই জন্য কোশ্চেন আনসারগুলো এখন একটু পড়তে গিয়ে নতুন কিছু তোমরা পেতে পারো, যেগুলো হয়তো বা বই থেকে পাওয়া যায়নি বা বই থেকে পড়া হয়নি। তো সেগুলো তোমরা পড়ে ঠিক করবা, তারপরে আমরা ওগুলো নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে, যেমন করে আমরা আগের কোশ্চেন আনসার দিচ্ছিলাম ওইভাবে কোশ্চেন আনসার যেহেতু দেওয়া শুরু করব। আচ্ছা, এদিকে আমাদের পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ, এটার যে পঞ্চম চ্যাপ্টার দিয়েছিলাম। তো তোমরা বলেছিলে তোমাদের যে হয়তো ইনকোর্স পরীক্ষা হচ্ছে সবার, নাকি? হ্যাঁ, ইনকোর্স পরীক্ষার জি স্যার, পরে করতেছি। তোমাদের এটার উপর একটা টেস্ট নিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর অ্যাম্প্লিফিকেশনটা কি তোমরা পড়ে শেষ করেছিলা না কি অবস্থা বলো তো? অ্যাম্প্লিফিকেশন একটা শিটও দিয়েছিলাম আমি। জি স্যার পড়ছি। আচ্ছা জি স্যার, করছিলাম। আচ্ছা, তো অ্যাম্প্লিফিকেশনের এটা যদি পড়ে থাকো তো ভালো, এরপর থেকে ধারাবাহিকভাবে আমি দিব। তবে হিস্ট্রির যে পড়াগুলো সেটা আমি একটু দিয়ে রাখলাম। তোমাদের সবার ইনকোর্স পরীক্ষা কবে শেষ হবে? 15 তারিখের মধ্যে শেষ হবে? জি আমাদের স্যার, স্যার 15 থেকে 15 শেষ তারিখ হবে। শেষ হবে। হ্যাঁ বলো, বুঝলাম না। হুম। আমাদের স্যার, স্যার জি স্যার 15 ষোলো তারিখ তারিখ পরে পর। এমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেট কয় স্যার তারিখ এক থেকে এক দেওয়া আছে? কলেজে এক এক রকম। আমাদের 21 তারিখ থেকে শুরু হবে বলছে, জাতীয় 28 বিশ্ব তারিখ পর্যন্ত। তাহলে তো এখন সমস্যা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেট কয় থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিয়েছে? স্যার 15 তারিখ পর্যন্তই তো 25 ছিল। তারিখ থেকে 15 তারিখ। 15 হয়। হ্যাঁ, গত মাসের 15 তারিখ থেকে মাসের 25 থেকে মাসের 15, তাই না? এরকম না ব্যাপারটা? হ্যাঁ। জি স্যার। এখন জি জি যদি স্যার। স্যার। উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তো আমরা অত অত দেরি, আমি তো অত দেরি করতে পারবো না, তাই না? আমাকে। না স্যার, হ্যাঁ। আপনার পড়া চালায় যান, আচ্ছা। আমাদের এখন এরকম হলে তো করার কিছু কারণ নেই। যেহেতু আজকে 9 তারিখ, তো আশা করি 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর থেকে আমি এগুলো ইয়া করবো, তাও আমি দিয়ে রাখলাম। আর স্যার আমাদের আজকে পরীক্ষা শেষ হয়েছে। আচ্ছা, ভেরি গুড, শেষ হলে ভালো। হ্যাঁ, আচ্ছা, আমাদের সব থেকে ভালো 20 তারিখে শুরু হবে। ভেরি গুড, ভেরি গুড। ঠিক হলে কি? আচ্ছা, তাহলে এখানে আমরা কোশ্চেন অফ রেনেসাঁস পিরিয়ড, ঠিক আছে, এগুলো পড়ে নিবা। এবং আমি এটা নিয়ে তোমাদের 20শে জুলাই আমি এটা নিয়ে আলোচনা করব। এখানে অনেকগুলো কোশ্চেন আছে যে বিষয়গুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, ঠিক আছে? তো এই জন্য তোমরা যেগুলো পারবা পড়ে নিবা, যেগুলো সমস্যা থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এটার পরীক্ষাটা পরবর্তীতে আমি ডেট দিয়ে দিব, সমস্যা না, এটাও আমাদের এখানে থাক। আজ থেকে আমরা রেস্টোরেশন পিরিয়ডের ওই অংশটা নিয়ে একটু আলোচনা করব। রেস্টোরেশন পিরিয়ড ছোট একটা পিরিয়ড। আচ্ছা, তো কল্যাণনাথ দত্তের এই যে বিষয়গুলো দেওয়া ছিল, পড়তে পেরেছো সবাই না কি অবস্থা বলো তো? জি জি স্যার, স্যার পড়েছি। পড়ছিলাম। হ্যাঁ। জি স্যার, পড়েছি। আচ্ছা, তো আশা করি পড়েছো আর বুঝতেও পেরেছো। কারো কোনো সমস্যা আছে ওখানে আলোচনার মধ্যে? না স্যার, ওখানে আরো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে লেখা আছে, মানে হ্যাঁ, একটু দেখা যাচ্ছে বিভিন্ন রাইটারের নাম, তাদের বইয়ের নামগুলো, ঠিক আছে? তো কল্যাণনাথ দত্ত বইটাতে একটু ধারাবাহিকভাবে দেওয়া আছে, যেটা কোশ্চেন আনসারের মতো ওরা দলেই আর কি দেওয়া। হ্যাঁ। জি স্যার অনেক হ্যাঁ। সহজ শব্দে লেখা আছে, তো মানে হ্যাঁ। উইলিয়াম জেলং এর পরিবর্তে যদি হুম। উইলিয়াম জেলং পড়ার পর যদি কয়লানাথ দত্তের বইটা পড়া যায় তাহলে আরো হ্যাঁ। বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ওটা তোমরা একটু পড়ে নিবা, যেভাবে আমি যেগুলো যেগুলো দিচ্ছি ওগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? ওগুলো পড়ে নিতে হবে। আচ্ছা, তো আমরা তাহলে রেস্টোরেশন পিরিয়ডে চলে যাই। হ্যাঁ। আমরা মেইনলি রিভিশনের সময় কল্যাণনাথ দত্তের বই থেকে আবার কিছু কিছু পড়বো, বুঝতে পেরেছো? জি স্যার। একটু
আচ্ছা, তো এখানে ঢুকছে কেন? পিরিয়ড অফ রেস্টোরেশন। আচ্ছা, তো রেস্টোরেশনের কিছু কথা তো অবশ্যই আমরা আগে থেকেই জেনেছি, তাই না? রেস্টোরেশন শব্দটা আসলে কিভাবে, কিসের রেস্টোরেশন করা হলো? স্যার রিস্টোর অফ মোনার্কি, হ্যাঁ, কার মাধ্যমে, কোন রাজাকে? চার্লস চার্লস দ্য সেকেন্ড। হ্যাঁ, চার্লস দ্য সেকেন্ড, তাই তো? হ্যাঁ, তাহলে দেখো আমরা একটু চার্লস দ্য সেকেন্ডের ব্যাপারে দেখে আসি। আর বর্তমানে ইংল্যান্ডের রাজার নাম কি? চার্লস দ্য থার্ড। হ্যাঁ, এখন বর্তমানে কার নাম কি আছে? চার্লস দ্য থার্ড আছে, তাই না? হুম, এই হলো চার্লস দ্য সেকেন্ড। তাহলে চার্লস দ্য সেকেন্ড ওয়াজ কিং অফ স্কটল্যান্ড ফ্রম 1649 টু 1651। এখানে তিনি ছিলেন হচ্ছে স্কটল্যান্ডের রাজা। তারপর থেকে অ্যান্ড কিং অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড ফ্রম 1660 থেকে 1685, তার মৃত্যু পর্যন্ত। তার মানে 1660-তে যখন কমনওয়েলথ পিরিয়ড শেষ হয়ে গেল তখন তিনি ওখানকার রাজা হলেন। চার্লস দ্য সেকেন্ড ওয়াজ দ্য এল্ডেস্ট সার্ভাইভিং চাইল্ড অফ চার্লস দ্য ফার্স্ট। তাহলে চার্লস দ্য ফার্স্ট নাকি, যাকে কি করা হয়েছিল বলো? বিহেডেড করা হয়েছিল। বিহেডেড করা হয়েছিল, তাই না? এই যে চার্লস দ্য ফার্স্ট, যাকে বিহেডেড করা হয়েছিল, চার্লস দ্য ফার্স্ট, তিনি ছিলেন 1649 পর্যন্ত সিংহাসনে। দেখো, আনটিল হিজ এক্সিকিউশন। হ্যাঁ, এক্সিকিউশন মানে কি? এই যে এখানে, এই যে দেখো, দেখতে পাচ্ছ, সে প্যাট্রিয়টটা আমরা কবিতা পড়েছিলাম না, যেমন এই যে এটা হচ্ছে কি বলো তো? মৃত্যুদণ্ড দেওয়ার সেই স্টেজ। ফাঁসি দেওয়ার হ্যাঁ, তাই বলছে চার্লস দ্য ফার্স্ট কিং অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ওয়াজ পাবলিকলি এক্সিকিউটেড অন টিউসডে 30 জানুয়ারি। দেখো, হ্যাঁ, 1649 আউটসাইড দ্য ব্যাংকুয়েটিং হাউস অন হোয়াইট হল, লন্ডন। কিসের জন্য এক্সিকিউশন হয়েছিল? এক্সিকিউশন ওয়াজ দ্য কালমিনেশন অফ পলিটিক্যাল অ্যান্ড কনফ্লিক্ট। পলিটিক্যাল কনফ্লিক্ট মেইনলি উদ্দেশ্য ছিল রাজনৈতিক, তাই না, বিষয়টা। এবং তাই বলছে চার্লস ওয়াজ বর্ন এত এত, এবং অ্যাজ দ্য সেকেন্ড সান অফ কিং জেমস দ্য সিক্সথ অফ স্কটল্যান্ড, বাট আফটার হিজ ফাদার ইনহেরিটেড দ্য ইংলিশ থ্রন 1603 হি মুভ টু ইংল্যান্ড। তাহলে চার্লস দ্য ফার্স্ট ছিল কি? জেমস দ্য ফার্স্টের ছেলে, না? সরি, জেমস দ্য ফার্স্টের ছেলে। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে চার্লস দ্য ফার্স্ট সিংহাসনে আসলেন 1625-এ। এবং চার্লস দ্য ফার্স্টের, দেখো, জেমসের কথা আসছে এখানে। আচ্ছা, যাও, এখানে আমরা দেখি। দেখো, তার সন্তান কারা কারা ছিল দেখো। তার ওয়াইফের নাম হচ্ছে হেনরিয়েটা ম্যারিয়া অফ ফ্রান্সের, আর তার ছেলে হচ্ছে কি? চার্লস দ্য সেকেন্ড। তারপরে আছে কি? ম্যারি প্রিন্সেস অফ অরেঞ্জ। এবং তারপরে হচ্ছে এই যে জেমস দ্য সেকেন্ড। ঠিক আছে, তো কারণ এই চার্লস দ্য সেকেন্ডের মৃত্যুর পর, বুঝতে পারছো? দেখো, চার্লস দ্য সেকেন্ডের মৃত্যুর পর রাজা হবে কে? তার সাকসেসর হচ্ছে কে? জেমস দ্য সেকেন্ড। মানে সেও কে? তার চার্লস দ্য ফার্স্টের কে হয়? ভাই ছিল। ভাই ছিল। হ্যাঁ, তার ভাই ছিল। ওকে, তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তো দেখো, হিস্ট্রি অফ দ্য পিরিয়ড, আমরা হিস্ট্রিটা একটু এখানে পড়ার চেষ্টা করি। দেখো, বলছে ইট সিমস আ কিউরিয়াস কন্ট্রাডিকশন অ্যাট ফার্স্ট টু প্লেস দ্য রিটার্ন অফ চার্লস দ্য সেকেন্ড অ্যাট দ্য বিগিনিং অফ মডার্ন ইংল্যান্ড অ্যাজ আওয়ার হিস্ট্রিয়ানস আর ওন টু ডু। যেমনটা করে থাকে। হ্যাঁ, মানে রেস্টোরেশন মানেই চার্লস দ্য সেকেন্ডের কথা আসবে, ঠিক আছে? And for there was never a time when the progress of liberty which history records was more plainly turned backward.
ঠিক আছে তো, যে তাহলে কমনওয়েলথ পিরিয়ডে কি স্বাধীনতা ছিল মানুষের, স্বাধীনভাবে চলার ক্ষমতা ছিল পিরিয়ডে বা কমনওয়েলথ পিরিয়ডে? না। হ্যাঁ, বলছি কি দেখো, ছিল না, যার কারণে তারা আবার কিংকে চাইছে। হ্যাঁ, দ্য পিরিটান রেজিম হ্যাড বিন টু সিভিয়ার and it had repressed too many of natural pleasures. মানুষের ন্যাচারাল প্লেজার যেগুলো আছে, একটু ঘুরতে যাওয়া, তাই তো, গান করা, তাই তো, নাটক দেখা, এই এই যে ন্যাচারাল প্লেজারগুলো আছে সেগুলো এখান কি করা হয়েছিল, রিপ্রেস করা হয়েছিল। আর চার্লস দ্য সেকেন্ডকে যখন ফিরিয়ে আনলো তখন মোটামুটি মানুষজন একটু রিলিজ হলো। দেখো, নাও রিলিজ ফ্রম রেস্ট্রেন্ট সোসাইটি অ্যাবান্ডন দ্য ডিসেন্সিস অফ লাইফ। বলো তো, একটা কথা আছে না, বলছে ওই যে কি যেন একটা কথা আছে না, তোকে ভুলে গেলাম, বলতে গেলাম আর ভুলে গেলাম। আচ্ছা যাও, মানে যখন মানুষ খুব একটা কঠিন পরিস্থিতির মানে খুব শাসনের মধ্যে থাকে, তখন যদি তাকে কোনোভাবে একটু স্বাধীন করে দেওয়া হয় তখন সে কেমন হয় বলো তো? অনেকটা উন্মাদ হয়ে যায় না? লেগাম ছাড়া হ্যাঁ, ঘোড়ার সে মতো। মোটামুটি পুরো উন্মাদ হয়ে যায়, সে বুঝে উঠতে পারে না কি রেখে কি করবে। তাহলে মানুষ যখন এই পিরিটান, তাই তো, শাসনের অধীনতা থেকে মুক্ত হলো, তখন মনে হলো কি যেন তারা বিশাল কিছু পেয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। এখন তাদের মানে স্বাভাবিক যে ডিসেন্সি, শোভনবোধ, সেগুলোও তারা ত্যাগ করলো। হ্যাঁ, এমনকি আইনের প্রতি যে শ্রদ্ধা, দেখো, দ্য রেভারেন্স ফর ল ইটসেলফ, and plunged into excess for more unnatural than had been the restraint of Puritanism. তাহলে পিরিটানিজমে যতটুকু তাদেরকে আইনের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে তার থেকে তারা কি হলো, আনন্যাচারাল, ঠিক আছে তো, সেন্সুয়াল প্লেজার তারা ভোগ করতে শুরু করলো, মানে চেষ্টা করলো আর কি। আর এটা যখন সবকিছু অতিরিক্ত হয়ে যায় তখন সেটা কেমন হয় বলো? অতিরিক্ত কি খারাপ না ভালো সবকিছুর মধ্যে? খারাপ। অতিরিক্ত সবসময় খারাপ। খারাপ। তাহলে পিরিটানিজমে অতিরিক্ত শাসন ছিল, আর চার্লস দ্য সেকেন্ডের সময় রেস্টোরেশন পিরিয়ডে অতিমাত্রায় তারা কি হলো, একদম বেআইন, মানে কি বলবো, আইনের ঊর্ধ্বে উঠে গেল। মানে একদম মানে হচ্ছে পিউরিটান এজে হচ্ছে ওরা মানে আইনের মধ্যে একদম সীমাবদ্ধ ছিল, মানে একটা বাইন্ডিং এর মধ্যে ছিল, এখানে হলো লাগাম ছাড়া হয়ে গেল। হ্যাঁ, দ্য ইনএভিটেবল ইফেক্ট অফ এক্সেস ইজ ডিজিজ। যে কোনো কিছুর অতিমাত্রা মানে হচ্ছে ডিজিজ। ফর অলমোস্ট অ্যান এন্টায়ার জেনারেশন ফলোইং দ্য রেস্টোরেশন ইন 1660 ইংল্যান্ড লে সিক অফ আ ফেভার। ইংল্যান্ড যেন কি অসুস্থ হয়ে পড়লো, সোশ্যালি, পলিটিক্যালি, মোরালি, সবাই। লন্ডন সাজেস্ট অ্যান ইটালিয়ান সিটি ইন দ্য ডেইজ অফ মেডিসি। ঠিক মেডিসির আমলে ইটালিয়ান সিটির যে অবস্থা হয়েছিল, এই চার্লস দ্য সেকেন্ডের আমলে ইংল্যান্ডের অবস্থা তাই হলো। এবং তার লিটারেচারও নিশ্চয় তাই হবে। ইটস লিটারেচার, স্পেশালি ইটস ড্রামা, অফেন সিমস মোর লাইক দ্য ডেলিরিয়াম অফ ইলনেস দ্যান দ্য এক্সপ্রেশন অফ আ হেলদি মাইন্ড। যে সাহিত্যগুলো মনে হচ্ছে অসুস্থ হলে মানুষের বোধ শক্তি যেমন কাজ করে না, ওইরকম এখানেও মানুষ যেন তার হেলদি মাইন্ডে নেই। এখানে সাহিত্যকর্মের মধ্যেও সেই ইনডিসেন্সি, অসমন বোধগুলো উঠে এসেছে এই সময়ের সাহিত্যকর্মে। বাট ইভেন আ ফেভার হ্যাজ ইটস অ্যাডভান্টেজ, হোয়াট এভার ইম্পিউরিটিজ ইন দ্য ব্লাড ইজ বার্নড অ্যান্ড পার্সড অ্যাওয়ে। বলছে অসুস্থতার মধ্যেও অবশ্য একটা সুবিধা আছে। মানুষের জ্বর আসলে একটু খাবার দাবার পায়, সেবা সুস্থতা পাইলে পারে সে আবার কেমন হয়ে ওঠে, আগের থেকে অনেক স্বাভাবিক হয়ে ওঠে। তা ওই যে হঠাৎ করে একটা বাধার ভিতরে ছিল, বাধা থেকে মুক্ত হয়ে হঠাৎ করে একদম পুরো লাগাম ছাড়া হয়ে উঠলো। এই অতিমাত্রায় লাগাম ছাড়া হওয়ার কারণে সামাজিক যে ডিসেন্সি, তাই তো, বা অপরাধ কর্ম শুরু হলো, এটা আবার নতুন করে তাদেরকে কি করতে হলো, একটা মানে ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করা হলো। আর এটা দরকার ছিল এই কারণে। তাই বলছে আ ম্যান রাইজেস ফ্রম ফেভার উইথ আ নিউ স্ট্রেংথ অ্যান্ড আ নিউ আইডিয়া অফ দ্য ভ্যালু অফ লাইফ। ঠিক আছে তো, লাইক কিং হেজকিয়া, মানে ওর দেখানো হচ্ছে, অন্য একজন রেফারেন্স আনা হয়েছে, অত দরকার নেই। মানে মূল কথা হলো যে হঠাৎ এই রেস্টোরেশন পিরিয়ডে একটু লাগাম ছাড়া হলেও পরবর্তীতে আবার তাদেরকে একটা আইনের মধ্যে আনার চেষ্টা করা হয়েছিল। বলছে দ্য রেস্টোরেশন ওয়াজ দ্য গ্রেট ক্রাইসিস ইন ইংলিশ হিস্ট্রি দ্যাট ইংল্যান্ড লিভড থ্রু ইট ওয়াজ ডিউ স্লোলি টু দ্য solidity to the strength and excellence of that Puritanism which she thought she had flying to the winds when she welcomed back the vicious monarch at Dover. ভিসিয়াস মোনার্ক কার নাম বলা হচ্ছে, কাকে ওয়েলকাম ব্যাক করা হলো?
ইংল্যান্ডে চার্লস দ্য সেকেন্ড কে চার্লস দ্য সেকেন্ড কে, তাই তো? হ্যাঁ, ওয়েলকাম ব্যাক করে তাকে জানা হলো। এই সময়ে একটু অস্বাভাবিক হলেও আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে আর কি। দ্য চিফ লেসন অফ রেস্টোরেশন ওয়াজ দ্যাট, অর্থাৎ রেস্টোরেশনের প্রধান লেসন হলো কি, দ্যাট ইট শোড বাই অফুল কন্ট্রাস্ট দ্য নেসেসিটি অফ ট্রুথ অনেস্টি। মানুষ অনেক যখন মানুষ ডিসঅনেস্ট হয়ে উঠলো, তখন আবার পুনরায় মনে হলো যে না, পিরিয়ডটা আমলে ভালো ছিলাম নাকি, কারণ এই সময় করাপশন বেড়ে গেল, মানুষ অসৎ বেশি হয়ে উঠলো। হ্যাঁ, তাহলে দেখো, অফ আ স্ট্রং গভর্নমেন্ট অফ ফ্রি। স্যার এখানে ডোভারটা কেউ ডোভার বিচ? হ্যাঁ, ডোভার, ডোভার একটা নদীর নাম, এলাকার নাম, নদীর নাম আছে, এলাকারও নাম আছে, ঠিক আছে তো? হ্যাঁ, বিচ বলতে ওই এলাকা, ওইটার বিচ বলা হয়েছে। ফর হুইচ দ্য পিরিটন হ্যাড স্টুড লাইক আ রক ইন এভরি আওয়ার অফ হিজ রাগেড হিস্ট্রি। হ্যাঁ, তাহলে যে ধরনের অনিয়ম দুর্নীতির প্রতি পিরিটন সরকার খুব স্ট্রং ছিল, ঠিক আছে তো? আবার পুনরায় তারা সেটা বুঝতে শুরু করলো। থ্রু ফেভার ইংল্যান্ড কাম স্লোলি ব্যাক টু হেলথ, আবার সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো। থ্রু গ্রস করাপশন ইন সোসাইটি অ্যান্ড ইন দ্য স্টেট, ইংল্যান্ড লার্ন দ্যাট হার পিপল ওয়ার অ্যাট হার্ট সোবার, সিনসিয়ার অ্যান্ড রিলিজিয়াস ফোক। হ্যাঁ, তারা হঠাৎ করে একটু সেই ছাগলের মতো, হ্যাঁ, বা গরুর মতো হঠাৎ করে লাগাম ছাড়া হয়ে গেলে যেমন লাফালাফি করে, কতক্ষণই আর লাফাবে বলো, একসময় তো সে ক্লান্ত হবেই। হ্যাঁ, আবার সে স্বাভাবিক হয়ে উঠবে। তেমনি তার লোকজনও কেমন হয়ে উঠলো, সিনসিয়ার রিলিজিয়াস ফোক হয়ে উঠলো আবার। And that their character was naturally too strong to follow after pleasure and be satisfied. So Puritanism suddenly gained all that it had struggled for. হঠাৎ করে পিরিটন, এই যে যেটা মানুষজন চাচ্ছিল না, তাই তো, মানুষ যে শাসনটা চাচ্ছিল না, হঠাৎ করে আবার তারা মনে করলো যে না, আমাদের এটা দরকার আছে। তাহলে পিরিটন এই যে যেটা সম্ভব হয়নি রেস্টোরেশন পিরিয়ডে, পরবর্তীতে সেটাকে আবার তারা নতুন করে মানতে শুরু করলো। and gained it even in the hour when all seemed lost. হ্যাঁ, যে সময় পিরিটন শাসন লস্ট হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল, কিন্তু সেই নিয়ম কানুন আবার তারা নিজেরাই ফিরিয়ে আনলো, তা না হলে তো দেশে চলা যাবে না। তাই when Milton in his sorrow unconsciously portrayed the government of Charles and his cabal in the tremendous scene of council of the infernal, দেখো, Pierce in Pandemonium, এটা হচ্ছে তোমার প্যারাডাইস লস্টের একটা অংশ, যেখানে প্যান্ডেমোনিয়াম একটা জায়গা, বিশেষ হলরুম, যেখানে শয়তান করছে কি, তার যে সকল অনুসারী আছে, ডেভিল, তাই তো, ডেভিল তার অনুসারীদেরকে কি করছে, হ্যাঁ, ঈশ্বরের বিরুদ্ধে বা গডের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলে তারা ওখানে তাদেরকে মানে করছে, শেখাচ্ছে, ভাষণ দিচ্ছে, হ্যাঁ, তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। তো এরকম আর কি প্যারাডাইস লস্টে তিনি চার্লস দ্য সেকেন্ডের কাহিনীটা দেখিয়েছেন। কারণ চার্লস দ্য সেকেন্ডকে কি খুব ভালো রাজা হিসেবে দেখানো হয়েছে নাকি ভিসিয়াস বলা হয়েছে বলো তো? ভিসিয়াস। দেখো, আমরা যদি একটু দেখি, দেখো এখানে বলছে কি সে কেমন ছিল। He was the king of England, Scotland, Ireland, 1685. So Charles II is typically regarded by the people of England as a relatively weak but debonair and charming ruler. দেখো debonair মানে কি, হ্যাঁ, এই মিনিংটা যদি খেয়াল করো তাহলে বুঝবা। মানে কি, দেখো, কনফিডেন্ট, স্টাইলিশ এন্ড চার্মিং, মানে কি সে কি খুব স্ট্রিক্ট হবে বলতো, নাকি উৎফুল্ল? হ্যাঁ স্যার, সে স্ট্রিক্ট ছিল না। হ্যাঁ, তাই বলছে। দেখো দেখো এখানে অবশ্যই একটু অন্য অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে যার অর্থ সম্ভবত অশ্লীল, মানে সবসময় চিন্তা ভাবনার মধ্যে এক ধরনের, হ্যাঁ, মানে কি বলবো, সবসময় এনজয়মেন্ট, হ্যাঁ, ঠিক আছে তো, মানে কি বলবো, সবসময় স্বাভাবিক না হয়ে অস্বাভাবিক আনন্দ, মজা, বিনোদন, এগুলোকে যিনি পছন্দ করেন, এরকম অর্থে কিছু তাকে বলা হয়েছে। এছাড়া কি বলে, দেখো, চার্লস অ্যান্ড হিজ কুইন নেভার হ্যাড চিলড্রেন অফ দেয়ার ওন, বাট সেভারাল অফ হিজ মিস্ট্রেসেস হ্যাড ইলিজিটিমেট চিলড্রেন। মিস্ট্রেস মানে কি বুঝতে পারো? মিস্ট্রেস বলতে কি বোঝায়? প্রিয়তমা। প্রিয়তমা বলবো, এটা কি ভালো কথা হয়ে গেল না? স্যার, এটাকে এখানে বলা যায় গার্লফ্রেন্ড, এরকম। না না স্যার, ওই যে সহধর্মিণী ছাড়া অবৈধভাবে যেটা থাকে ওইটা আর কি।
আর প্রেমিকা। হ্যাঁ প্রেমিকা বলবো। হ্যাঁ মানে ওয়াইফ ছাড়া আরেকটা যেটা থাকে ওটাকে বলা হয় মিস্ট্রেস। হ্যাঁ এই যে এখানে একটু খেয়াল রাখো, হ্যাঁ আ উইমেন হু ইজ হ্যাভিং আ সেক্সুয়াল রিলেশনশিপ উইথ আ ম্যারিড ম্যান, ঠিক আছে তো, এইটা ঠিক আছে তো, এটা হচ্ছে মিস্ট্রেস। জি স্যার, এবং বলছে উইথ আ ডন জুয়ান আর ডন জুলিয়া। হ্যাঁ 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 এই তো, বুঝতে পেরেছো তাহলে। ওকে, তো এরকম তার ছিল অনেক এরকম মিস্ট্রেস, আবার তাদের মানে তার নিজেদের কোনো সন্তান ছিল না, বুঝতে পেরেছো? মানে চার্লস দ্য সেকেন্ড এবং তার ওয়াইফের কোনো স্ত্রী ছিল না, বরং চার্লস দ্য সেকেন্ডের অনেক মিস্ট্রেস ছিল, যাদের অনেক ইলিজিটিমেট চিলড্রেন ছিল, ঠিক আছে তো। এইটা একটু খেয়াল রাখো, কারণ তোমরা থার্ড ইয়ারে যে আফসালে মানে অ্যাসিটেবল পড়বে না, এটা কিন্তু চার্লস দ্য সেকেন্ডের, বুঝতে পেরেছো? চার্লস দ্য সেকেন্ডের ক্যারেক্টারকেই অ্যালেগরিক্যালি রিপ্রেজেন্ট করা হবে। বুঝতে পেরেছো? জি স্যার। এইটা হচ্ছে ব্যাপার, চার্লস দ্য সেকেন্ড। এই সম্পর্কে যদি আমরা একটু পড়ে নিই একটু ভালো হবে, দেখো এই জায়গায়। এই জায়গায় একটু খেয়াল রাখো, মোস্ট ইংলিশম্যান নাও ফেভারড আ রিটার্ন টু আ স্টেবল অ্যান্ড লেজিটিমেট মোনার্কি, যেটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডে। হ্যাঁ, তো বলছে অ্যান্ড অল দ্য ওয়াজ মোর নন অফ চার্লস দ্য সেকেন্ড ভাইসেস। দেখো ভাইস মানে কি, ভাইস মানে কি, ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। খারাপ গুণ, তাই তো। হ্যাঁ, যদিও সে খুবই সুপরিচিত ছিল তার খারাপ বৈশিষ্ট্যের জন্য, দেন হিজ ভার্চুস, তারপরে জনগণ চেয়েছিল তাকে নিয়ে আসা হোক। হি হ্যাড আন্ডার দ্য স্টিডিং ইনফ্লুয়েন্স অফ এডওয়ার্ড হাইড, হিজ চিফ অ্যাডভাইজার, avoided any damaging compromise of his religion or constitutional principle. With Hyde's help, Charles issued, in April 1660, his Declaration of Breda, expressing his personal desire for a general amnesty. Amnesty মানে বুঝো তো, মানে ক্ষমা করে দেওয়া, ঠিক আছে তো। মানে যারা তার বাবাকে হত্যা করেছিল এবং তাকে বিতাড়িত করেছিল রাজ্য থেকে, তাদেরকে তিনি কি করলেন, একটা জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন, যাতে অন্তত তিনি শান্তিপূর্ণভাবে তার দেশে রাজ্য শাসন করতে পারে। দেখো, লিবার্টি অফ কনসিয়েন্স অ্যান্ড অ্যান ইকুইটেবল সেটেলমেন্ট অফ ল্যান্ড ডিসপিউট, ফুল পেমেন্ট অফ অ্যারিয়ার্স টু দ্য আর্মি। যারা আর্মিরা, ওই যে কমনওয়েলথ পিরিয়ডে শাসন তো ছিল আর্মিদের হাতে নাকি, যেমন আমাদের বাংলাদেশে চলছে কি, বাংলাদেশকে তোমরা অবশ্যই এখন কমনওয়েলথ পিরিয়ড বলতে পারো নাকি? হ্যাঁ, এরকম না? জি স্যার। বাংলাদেশে কমনওয়েলথ পিরিয়ডে চলছে, এখন শাসনটা অধিকাংশ কিসের হাতে বলো? অনেক ক্ষেত্রে আর্মিদের হাতে। আর্মিরা অনেক ক্ষেত্রে এখানে পরিচালনা করছে। তো ওই যে আর্মিরা কমনওয়েলথ পিরিয়ডে ছিল, নিশ্চয়ই তাদেরকে তিনি অবশ্যই চেষ্টা করলে হত্যা করতে পারতেন, তাই তো, বা ওদেরকে তিনি চাকরিচ্যুত করতে পারেন, কিন্তু তা না করে তিনি তাদের এরিয়ার, মানে বুঝো তো, মানে যদি বকেয়া টকেয়া ছিল সেগুলোও দিলেন, মানে তাদেরকে একটা ক্ষমা দিয়ে দিলেন। দ্য অ্যাকচুয়াল টার্ম ওয়াজ, দেখো, ওয়ার টু বি লেফট টু আ ফ্রি পার্লামেন্ট, অ্যান্ড অন দিস প্রভিশনাল বেসিস চার্লস ওয়াজ প্রোক্লেমড কিং ইন মে 1660। দেখো, ল্যান্ডিং অ্যাট ডোভার অন মে, মানে তিনি ফ্রান্স থেকে ডোভারে এসে নামলেন, তাই তো, ডোভার বিচ, মানে যেহেতু ফ্রান্স এবং ইংল্যান্ড কি পাশাপাশি দেশ না, বলো তো? জি স্যার। ইংল্যান্ড পাশাপাশি দেশ। দেখো, আর তাদের একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটাকেই মেইনলি বলা হচ্ছে কি ইংলিশ চ্যানেল, বুঝতে পেরেছো? ফ্রান্স এবং, দেখো এই হচ্ছে ফ্রান্স, এই হচ্ছে কি, এটা হচ্ছে কি, এই হচ্ছে ফ্রান্স, হ্যাঁ, আর এটা হচ্ছে কি ইংল্যান্ড। এই মাঝখানে বয়ে গেছে কি বলো, এটা কি চ্যানেল? ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল, ঠিক আছে তো, এটা হচ্ছে ইংলিশ চ্যানেল মনে করো। হ্যাঁ, ডোভার বিচ, ম্যাথু আনলট। দেখো এখন, দেখো এটা ম্যাপে যদি আমরা ডোভারটাকে নিয়ে আসি, তাহলে আরো তোমরা দেখতে পাবা। কোথায় গেল, কোথায় গেল, আরে সরে না কেন এটা? ইংল্যান্ডের, স্যার ওই যে ডোভার বিচে ক্লিক করেন, হ্যাঁ এই যে তাহলে এখানে, দেখতে পাবেন। ঠিক আছে তো, এই যে দেখো এই অংশে, এই দেখো এখানে বোঝাচ্ছে, ঠিক আছে তো। এই যে এলাকাটা,
এই যে এখানে দেখা যাচ্ছে। তাহলে জি স্যার। এই দেখো এখানে ফ্রান্সের এই অংশটুকু, এখানে আবার বেলজিয়ামও আছে, এই যে বেলজিয়াম, ফ্রান্স, হ্যাঁ, এই জায়গায় তিনি নামলেন। কেন নামলেন? কারণ এখান থেকে শেক্সপিয়ার বিচও আছে, দেখছো শেক্সপিয়ার বিচ এখানে আছে, শেক্সপিয়ার বিচ। হ্যাঁ, সেন্ট মার্গারেট বিচ আছে, যেমন আমাদের কক্সবাজারে কতগুলো বিচের নাম আছে, হ্যাঁ অনেকগুলো স্যার। অনেকগুলো, হ্যাঁ। তো এরকম ভাবে এখানে অনেকগুলো বিচ আছে, এই ডোভার বিচ। তো এখানে এসে তিনি নামলেন ফ্রান্স থেকে, হ্যাঁ। তো এবং হি রিজয়নিং লন্ডন অন হিজ 13th বার্থডে। আপনি কত বছর বয়সে রাজা হলেন? 30 বছর। বয়সে। এবার কি বলছে দেখো, দ্য আনকন্ডিশনাল নেচার অফ দ্য সেটেলমেন্ট দ্যাট টুক শেপ বিটুইন 1660 টু 1662 ওর লিটল টু চার্লস ইন্টারভেনশন অ্যান্ড মাস্ট হ্যাভ ইট। মানে তিনি অতটা বেশি ইন্টারভেনশন করেননি, সবকিছু স্বাভাবিকভাবে তিনি চালাচ্ছিলেন, এমনটাই, হ্যাঁ। তারপরে আচ্ছা, এখানে আর অন্য কিছু দরকার নেই। আচ্ছা, আমরা একটু তার বিয়েটা একটু দেখি, হ্যাঁ, তার বিয়ের সাথেও একটা বিষয় জড়িত আছে, হ্যাঁ, দেখো। কি পিডি আসলে ভালো তো। আচ্ছা, এখানে ছোট করে দেওয়া আছে, এইটা দেখি, হ্যাঁ। দেখো, এই হচ্ছে ক্যাথরিন অফ বারাং, তাই তো, বারাগাঞ্জা ওয়াজ কুইন অফ ইংল্যান্ড, হ্যাঁ। তিনি আবার কে ছিলেন? কুইন অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড, মানে চার্লস সেকেন্ডের ওয়াইফ, হ্যাঁ। হুইচ লাস্টেড ফ্রম 1662 to 1685। তার মানে কত বছর তারা সংসার করতে পারলো? কত বছর? 62 থেকে 1685 নাকি? মোটামুটি চার্লস দ্য সেকেন্ড পর্যন্ত। এবং সে ছিল কোন দেশীয়? দেখো, she was the daughter of John the Fourth of Portugal, who became the first king of House of Dash, ওটা পর্তুগালের ব্যাপার। এই ছিল। এখন এই জায়গায় খেয়াল করে একটু, ঝামেলাটা কোথায় বাঁধে। owing to her devotion to the Roman Catholic faith in which she had been raised। তাহলে চার্লস দ্য সেকেন্ডের ওয়াইফ কোন ধর্মের অনুসারী ছিলেন? ক্যাথলিক। ক্যাথলিক। আর ইংল্যান্ড কি ক্যাথলিক ধর্ম কি পছন্দ করবে? ক্যাথলিক না স্যার, সেখানে বেশিরভাগ ছিল প্রোটেস্ট্যান্ট। হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট। ক্যাথরিন ওয়াজ আনপপুলার ইন ইংল্যান্ড, এই জন্য তিনি আনপপুলার হয়ে গেলেন। শি ওয়াজ আ স্পেশাল অবজেক্ট অফ অ্যাটাক বাই ইনভেন্টার্স অফ দ্য পপিশ প্লট। এটা নিয়ে কিন্তু শর্ট কোশ্চেন আসে, পপিশ প্লট, ঠিক আছে তো, এটা একটু জানা দরকার। এখানে আমরা দেখব, ইন 1678 দ্য মার্ডার অফ এডমান্ড বেরি গডফ্রে ওয়াজ অ্যাসক্রাইবড টু হার সার্ভেন্টস। হ্যাঁ, ভাবা হয় যে এই ব্যক্তি যে হত্যা করা হয় সে নাকি এই ক্যাথরিনের সার্ভেন্ট ছিল, সে নাকি গিয়ে হত্যা করেছে। and Titan Woods accused her of an intention to poison the king, এবং চার্লস দ্য সেকেন্ডকেও নাকি পয়জন করার চেষ্টা করেছিলেন, এরকমটা বলা হচ্ছে। তার মানে চার্লস দ্য সেকেন্ড সে পালিয়েছিল ফ্রান্সে, ঠিক আছে তো, সেখান থেকে রাজা হয়ে সে আসলো এবং তাকে ধরা হয়েছিল সে ক্যাথলিক হবে, প্রোটেস্ট্যান্ট হবে, সেখানকার সবাই মেনে নিল, কিন্তু তার বিয়েটা হয়ে গেল তার জন্য গলার কাটা, ঠিক আছে তো। এর জন্য হলো কি পপিশ প্লট। পপিশ প্লটটা কি দেখো, যে দ্য পপিশ প্লট ওয়াজ আ ফিকটিশিয়াস কনস্পিরেসি। এটা হয়েছিল কি হয়নি এটা ঠিক নির্দিষ্ট করে বলা হয় না, তবে টিটাস ওটস নামে একজন ব্যক্তি এটাকে হঠাৎ করে তুলেছিলেন বলে মনে করা হয়। দেখো বলছে কি, Titus Oates was an English priest who fabricated the Popish plot, a supposed Catholic conspiracy to kill
কিং চার্লস দ্য সেকেন্ড। হ্যাঁ, তাহলে চার্লস দ্য সেকেন্ডকে হত্যা করার জন্য পপিশ প্লট নামে একটা প্লট মানে হয়েছিল বলে বলা হয়ে থাকে, ঠিক আছে তো। কিন্তু এটাকে বলা হচ্ছে ফেব্রিকেটেড। ফেব্রিকেটেড মানে কি, মানে বানানো হয়তো, ঠিক আছে তো। এই যে পপিশ প্লট হচ্ছে না, এটাই তোমার হচ্ছে আবসালম এবং অ্যাচিথোফেলের কাহিনী কিন্তু, বুঝতে পারছো। এই চার্লস দ্য সেকেন্ডকে হত্যা করার জন্য যে প্লটটা বা ষড়যন্ত্রটা করা হবে, সেই ষড়যন্ত্রটাই ওই আবসালম এবং অ্যাচিথোফেলে দেখানো হবে যে আবসালম তার বাবা কিং ডেভিডের বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র করেছিলেন, আর কিং ডেভিড হবেন হচ্ছে চার্লস দ্য সেকেন্ড। হ্যাঁ, এরকম একটা কাহিনী আসবে, এই জন্য একটু একটু জানা দরকার। তাহলে পপিশ প্লট কেন করা হলো বলো, কাকে হত্যা করার জন্য? চার্লস দ্য সেকেন্ড। চার্লস দ্য সেকেন্ডকে হত্যা করার জন্য। এটা একটু দেখো, বিটুইন 1678 to 1681 gripped the kingdom of England and Scotland in anti-Catholic hysteria। হ্যাঁ, কারণ কি এটা অ্যান্টি ক্যাথলিক যে যে পোপে, পপিশ মানে বুঝতে পারছো কোন ওয়ার্ড থেকে পপিশ শব্দটা আসছে বলো তো? পোপ। পোপ থেকে। তারপর দেখো, ওটস অ্যালিজ দ্যাট দেয়ার ওয়াজ অ্যান এক্সটেন্সিভ ক্যাথলিক কনস্পিরেসি, যে ক্যাথলিকরা নাকি ষড়যন্ত্র করতেছে। তাই তো, ক্যাথলিকরা ষড়যন্ত্র করতেছে যে চার্লস দ্য সেকেন্ডকে কি করা হবে, অ্যাসাসিনেট করা হবে। এবং সেক্ষেত্রে কে জড়িত আছে বলো? এই যে কুইনের রানী চার্লস দ্য সেকেন্ডের ওয়াইফ এক্ষেত্রে নাকি জড়িত আছে। অ্যাকুজিশন দ্যাট লেড টু দ্য শো ট্রায়ালস এন্ড এক্সিকিউশন অফ অ্যাট লিস্ট 22 মেন। দেখো এতে কি হয়, প্রায় 22 জন লোককে এক্সিকিউট করা হয়। and precipitated the execution bill crisis, এবং শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়। ডিউরিং দিস tumultuous period ওটস ওয়েভড অ্যান ইন্ট্রিকেট ওয়েভ অফ অ্যাকুজিশন। হ্যাঁ, তিনি একটা জটিল কাহিনী তৈরি করেন। ফুয়েলিং পাবলিক ফেয়ার্স অ্যান্ড প্যারানোয়া। However, as when time went on, the lack of substantial evidence and inconsistency in ওটস testimony, মানে এই ওটস যে ষড়যন্ত্রটা হয়েছে বলে যে বলে, তিনি নির্দিষ্ট কোনো এভিডেন্স দিতে পারেননি, এবং তার টেস্টিমনি বা সাক্ষ্যের ভিতরেও এলোমেলো ভাব ছিল। আর এ কারণে হলো বিগ্যান টু আনরাভেল দ্য প্লট, যে প্লটটা আসলে এরকম কিছুই ছিল না। ইভেন্চুয়ালি ওটস হিমসেলফ ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড কনভিক্টেড ফর পারজুরি, এক্সপোজিং দ্য ফেব্রিকেটেড নেচার অফ দ্য কনস্পিরেসি। মানে পপিশ প্লট বলে হয়তো কোনো প্লটই ছিল না, তাই না, এরকম। তারপর দেখো, দ্য ফিকটিশিয়াস পপিশ প্লট মাস্ট বি আন্ডারস্টুড এগেইনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইংলিশ রিফরমেশন and the subsequent development of a strong anti-Catholic nationalist sentiment among the mostly Protestant population of England. The English Reformation began এই যে 1533, তাই না, কিং হেনরি দ্য 8 এর সময় sought an annulment of his marriage to Catherine of Aragon to marry Anne Boleyn. As the Pope would not grant his, this Henry broke away from the Rome and took control Charles in England. Later he had the monasteries dissolved, causes opposition in the still দেখো largely Catholic nation. Under Henry's son Edward IV, the Church of England was transformed into a strictly Protestant body with many remnants of Catholicism suppressed. Edward was succeeded by his half sister Mary of England, তাই তো, এবং daughter of Henry VIII and Catherine. She was a Catholic and returned the church in England to union with the Holy See. Holy See বলতে কাকে বোঝায় জানো তো? Holy See মানে হচ্ছে ওই যে ক্যাথলিক, তাই তো, যে মানে কি চার্চ, সেটাকে বোঝায়। ম্যারি টেইন্টেড হার পলিসি, তাহলে ম্যারি ছিল হচ্ছে কি ক্যাথলিক মানে ঘরানার, কিন্তু তারই তো মেয়ে নাকি, কার মেয়ে এটা বলো? ক্যাথরিন অফ আর্গন। হ্যাঁ, হেনরি দ্য 8 এবং ক্যাথরিন অফ আর্গনের মেয়ে। তারপরে ম্যারির পর সিংহাসনে বসলো কে জানো? এডওয়ার্ড নাকি এলিজাবেথ? হ্যাঁ, এলিজাবেথ। ওইটা এখানে বর্ণনা করা হচ্ছে আবার প্রথম থেকে, হ্যাঁ, কারণ ওটার সাথে তো লিংক। তারপর হচ্ছে ম্যারি টেন্টেড হার পলিসি উইথ টু আনপপুলার অ্যাকশন। শি ম্যারিড হার কাজিন কিং ফিলিপ দ্য সেকেন্ড অফ স্পেন, হোয়ার দ্য ইনকুইজিশন কন্টিনিউড। কারণ এখানে এই যে স্পেন কিন্তু ক্যাথলিক ঘরানা ছিল, আর ম্যারি যখন এই কিং ফিলিপকে বিয়ে করলো তখন তো আরো বিপদে পড়ে গেল। অ্যান্ড হ্যাড 300 প্রোটেস্ট্যান্ট বার্ন অ্যাট এ স্টেক, এবং বলা হয় যে 300 জন প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারীকে নাকি পুড়িয়ে মারা হয়। causing many Englishmen to associate Catholicism with the involvement of foreign powers and religious persecution. Mary was succeeded by her Protestant half-sister Elizabeth I, who broke away from Rome and suppressed Catholicism. She over Catholicism and Elizabeth and later Protestant monarchs caused to be hanged and mutilated hundreds of Catholic priests and laymen. দেখো এবার এলিজাবেথ সহ আরো প্রোটেস্ট্যান্টরা মিলে
অনেক ক্যাথলিক প্রিস্টদেরকে কি করে, তারাও ঝুলিয়ে ফেলে। হ্যাঁ, আর এরকম ভাবে চলেছে, ব্যাপক চলছে তো। This and her dubious legitimacy, she was the daughter of Henry VIII, and Anne Boleyn led to Catholic powers not recognizes her as queen and favoring her next relative, the Catholic Mary, Queen of Scots. Elizabeth reign saw Catholic rebellions like the Rising of the North. মানে মোটামুটি একটা বেশ চলেছে। তারপরে দেখো এখানে গান পাউডার প্লট হয়েছে, অ্যান্টি ক্যাথলিক সেন্টিমেন্ট রিচ নিউ হাইটস ইন 1605 আফটার দ্য ফেইল্ড। দেখো গান পাউডার প্লট, এটা একটু খেয়াল দেখো, গান পাউডার প্লট, এটা ব্রিফ কোশ্চেনের ক্ষেত্রে অনেক সময় আসতে পারে। দেখো গান পাউডার প্লট কি, দেখো বলা হচ্ছে দ্য গান পাউডার প্লট অফ 1605 ইন আর্লিয়ার কান্ট্রিজ অফেন কল্ড গান পাউডার ট্রিজন প্লট অর দ্য জিসুইট ট্রিজন ওয়াজ অ্যান আনসাকসেসফুল অ্যাটেম্প্ট regicide against King James the Sixth of Scotland and James the First of England। মানে কি, জ্যাকোবিয়ান এজের জেমস দ্য ফার্স্ট যে রাজা ছিলেন তাকে হত্যা করার জন্য যে প্লটটা, সেটাকে বলা হচ্ছে কি গান পাউডার প্লট। ঠিক আছে, হ্যাঁ এগুলো কিন্তু ব্রিফ কোশ্চেনে আছে, আমি যেহেতু শেয়ার করেছি ওখানে আছে, এই জন্য একটু পড়াই দিচ্ছি, এগুলো একটু খেয়াল রেখো, অনেক তথ্য এগুলো বিষয়ে, হ্যাঁ ছোটখাটো অনেক তথ্য। এবং এটা কারা করেছিল, বাই আ গ্রুপ অফ ইংলিশ রোমান ক্যাথলিক। কিছু রোমান ক্যাথলিক কি করেছিল, এই রাজাকে হত্যা করার জন্য এই প্লটটা করেছিল। তা বলো তো এখানে কি ধর্মের কিছু আছে নাকি শুধু শাসনের জন্য মারামারি আছে, বলো তো? শুধু মারামারি, শাসনের জন্য। ধর্ম যেন রাজনৈতিক একটা ক্ষমতার অংশ শুধু, আর যেন কিচ্ছু না। হ্যাঁ, এভাবেই বারবারই চলছে। এরপর কি হচ্ছে দেখো, একটু আগে যাই, যেটা আমরা একটু দেখেছি। চার্লস দ্য সেকেন্ডের কথা, আচ্ছা ওটুকু তো আমরা ওইদিকে পেয়েছি, না হয়তো বা দেয়নি। এই যে কিছু কথা আসলো, যেমন হচ্ছে পপিশ প্লট আসলো, তাহলে পপিশ প্লট কার বিরুদ্ধে করা হলো? অনেক প্লটের ব্যাপার আছে, এই 2-3টা প্লট একটু বলো। পপিশ প্লট কার বিরুদ্ধে করা হয়েছিল? চার্লস দ্য সেকেন্ড। আর গান পাউডার প্লট? চার্লস দ্য ফার্স্ট। জেমস দ্য ফার্স্ট, কিং জেমস। হ্যাঁ জেমস দ্য ফার্স্ট এর বিরুদ্ধে করা হলো। তাহলে পপিশ প্লটটা কারা করলো? ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টরা। আর গান পাউডার প্লট কারা করলো বলো? স্যার পপিশ প্লট হচ্ছে ক্যাথলিকরা করছে। হ্যাঁ, আর গান পাউডার প্লট আসলে কি পপিশ প্লট নামে কোনো প্লট হয়েছিল না এটা জাস্ট একটা বানানো? বানানো স্যার। এই দেখো এখানে গান পাউডার প্লটের কথা এসেছে পরীক্ষাতে, 2008 এটা গান পাউডার প্লট কি পপিশ প্লট আমরা এতে পাবো। এরকম কিছু কিছু তথ্য আছে। মানে হিস্ট্রি মানে ছেঁড়া বেড়া একটা সাবজেক্ট, বুঝতে পেরেছো? এই বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আমাদেরকে মেনলি পড়তে হবে। পপিশ প্লটে আমরা চলে গেছিলাম, দেখো এই পপিশ প্লট, হ্যাঁ ওর ভিতরে আমরা একটা পেলাম হচ্ছে তোমার গান পাউডার প্লট ইত্যাদি। তাহলে একে বিয়ে করে তাহলে এদের মাধ্যমে এই ষড়যন্ত্রটা হলো, কিন্তু ষড়যন্ত্র যা হোক রুখে দেওয়া হয় আর কি। এ কারণেই মোটামুটি চার্লস দ্য সেকেন্ড তার মৃত্যুর আগ পর্যন্ত সিংহাসন নিয়ে কি করেছিলেন, শাসন করতে পেরেছিলেন, বুঝতে পেরেছো? ওকে, তো যাই হোক আমরা আবার একটু ফিরে আসি আমাদের এখানে। দেখো বলছে অফ দ্য কিং অ্যান্ড হিজ ফলোয়ার্স ইট ইজ ডিফিকাল্ট টু রাইট টেম্পারেটলি। যে রাজা সম্পর্কে আর তার ফলোয়ার সম্পর্কে যে সঠিক করে কি যে লেখা যায় সেটা আসলে ছিল না, কারণ তাদের বোঝানোই মুশকিল ছিল আসলে তারা কেমন ছিল। মোস্ট অফ দ্য ড্রামাটিক লিটারেচার অফ দ্য টাইম ইজ, দেখো ওখানে যখন ছিলাম তখন রাজনৈতিক ইতিহাস, আর এখানে আসা মানে কি সাহিত্যের ইতিহাস না? কারণ আমাদের দেখো আমরা পড়তেছি কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, কিন্তু প্রায় বললো কি প্রায় 30% আমাদের হিস্ট্রি ইতিহাসের সাথে সাথে কি জানতে হবে বলো? রাজনীতি, পলিটিক্যাল এবং রিলিজিয়াস এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু অটোমেটিক চলে আসছে, যদিও ওইগুলো কিন্তু আমাদের বইগুলোতে বেশি আলোচনা করা নেই, তারপরে আমাদেরকে ওইগুলো কিন্তু পড়তে হচ্ছে। হ্যাঁ, যা ছোট ছোট ইঙ্গিত দেওয়া হয়েছে মাত্র। তারপর দেখো মোস্ট অফ দ্য ড্রামাটিক লিটারেচার অফ দ্য টাইম ইজ অ্যাট্রোসাস। অ্যাট্রোসাস মানে হিংসাত্মক, মানে যেন সেই এলিজাবেথ এই যে যেমন একটা মানে কি বলবো, একটা রোমান্টিক সেন্স ছিল, তাই না, মোরালিটি ছিল, এখানে যেন এগুলো ছিল না।
and we can understand it only as we remember the characteristics of the court and society for which it was written. Unspeakably vile in his private life. দেখো কিং এর প্রাইভেট লাইফটা কি ছিল? ভাইল মানে কি, খারাপ না ভালো? বলো, জঘন্য, তাই না? খারাপ। Unspeakably vile মানে কি? জঘন্য ছিল ইন হিজ প্রাইভেট লাইফ। দ্য কিং হ্যাড নো রিডিমিনিং প্যাট্রিয়টিজম, তার ভিতরে কোনো দেশপ্রেম ছিল না। নো সেন্স অফ রেসপন্সিবিলিটি টু হিজ কান্ট্রি ফর ইভেন হিজ পাবলিক অ্যাক্টস, জনগণের জন্য কোনো কাজ করতে গিয়ে কোনো দায়বদ্ধতা ছিল না। হি গেভ হিজ হাই অফিসেস টু ব্ল্যাক গার্ডস, স্টোল ফ্রম দ্য এক্সচেকার লাইক আ কমন থিপ, হ্যাঁ, জনগণের টাকা পয়সা চুরি করতো আর দেশ পরিচালনার দায় দিয়ে মানে অফিস দিয়ে দিয়েছিল কাদের হাতে? ব্ল্যাক গার্ডস মানে কি, যারা হচ্ছে ওই সন্ত্রাসী টাইপের বা খারাপ লোক, তাদের দিয়ে দেশ চালাচ্ছিল। অ্যান্ড প্লেড অফ ক্যাথলিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্ট এগেইনস্ট ইচ আদার, এবং ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদেরকে একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল যে তোরা মারামারি করতে থাক, ঠিক আছে তো, আর আমি কোর্টে মজা করতে থাকি। হ্যাঁ, ডিসরিগার্ডিং হিজ প্লেজেস টু বোথ অ্যালাইক ব্রোক হিজ সলেম ট্রিটি উইথ দ্য ডাচ, মানে অনেকভাবেই দেখো তিনি ডাচদের সাথে ট্রিটি করেছিলেন, সেটাও তিনি ভাঙলেন। উইথ হিজ ওল্ড মিনিস্টার, এবং মিনিস্টারদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন, তাদের সাথে আবার খারাপ আচরণ শুরু করলেন। অ্যান্ড বিটেড হিজ কান্ট্রি ফর ফ্রেঞ্চ মানি টু স্পেন্ড অন হিজ ওন প্লেজার্স, এবং ফ্রান্স থেকে টাকা নিয়ে এসে কি করছে? দেশের জন্য টাকা নিয়ে আসছে, দেশের নামে টাকা নিয়ে আসছে, আর সেই টাকা ব্যয় করছে নিজে নিজে, হ্যাঁ, রাজা। ইট ইজ ইউজলেস টু পেইন্ট দ্য ডিজনার অফ আ কোর্ট হুইজ ফলোড গেইলি আফটার সাচ আ লিডার, যে এরকম একটা লিডার যেভাবে দেশ চালাচ্ছিল, এটা আসলে যদি পেইন্ট করা হয়, জানানো হয়, তাহলে এটা দেশের জন্য অসম্মান বয়ে নিয়ে আসবে। ওকে, তো মোটামুটি রাজা হিসাবে সে আমরা বুঝতে পারছি সে কেমন ছিল। হ্যাঁ, তো এইটুকু আমাদের আর দেখার দরকার নেই। এখন বলছে দেখো, টু কনসিডারেশন মাস্ট মডিফাই আওয়ার জাজমেন্ট অফ দিস ডিসহার্টেনিং স্পেকটাকল, তার মানে আমাদের হৃদয় বিদারক যে কাহিনী হচ্ছে, সেই কাহিনীগুলোর ক্ষেত্রে দুটা বিশেষ কথা আমাদের মনে রাখতে হবে। প্রথমটা কি? ফার্স্ট, দ্য কিং অ্যান্ড হিজ কোর্ট আর নট ইংল্যান্ড। বুঝতে হবে কি সে কোথা থেকে আসছিল বলো তো? সে কোথা থেকে আসছিল? ফ্রান্স থেকে। ইংল্যান্ড স্যার। ফ্রান্স থেকে। সে ফ্রান্সে পালিয়ে গেছিল না রাজা? ও, তা সে আসলো কোথা থেকে? ফ্রান্স থেকে। আর তার বউ ছিল কোন দেশের? পর্তুগাল। অতএব ছিল। দেখে মনে হচ্ছে রাজা যেন ইংল্যান্ডের জন্য না। হ্যাঁ, দ্য কিং অ্যান্ড হিজ কোর্ট আর নট ইংল্যান্ড। Though our histories are largely filled with the records of kings and soldiers, of intrigues and fighting, these no more express the real life of a people. হ্যাঁ, মানে রাজার সত্যিকারের কাহিনী, সত্যিকারের বিষয়টা যেন আসছে না। হ্যাঁ, সে যেন অন্য দেশের হয়ে যেন ইংল্যান্ডকে শাসন করছে, ইংল্যান্ডের জন্য যে দেশপ্রেম সেগুলো যেন ছিলই না। বলছে, দো কিং অ্যান্ড কোর্ট অ্যান্ড হিজ সোসাইটি অ্যারাউজ আওয়ার ডিসগাস্ট অ্যান্ড পিটি, হ্যাঁ, রেকর্ডস আর নট ওয়ান্টিং টু শো দ্যাট প্রাইভেট লাইফ ইন ইংল্যান্ড রিমেন অনেস্ট অ্যান্ড পিওর ইভেন দ্য ওর্স্ট ডেজ অফ রেস্ট্রিকশন, কিন্তু অন্তত জনগণের জীবনটা ছিল কেমন? অনেস্ট। তারা দেশের জন্য চাচ্ছিল ভালো হোক, দেশকে তারা ভালোবাসছিল, কিন্তু এই রাজা এবং তার কোর্টে যারা কাজ করছিল তারা কিন্তু দেশের কল্যাণের জন্য যেন কাজই করছিল না। While London society might be entertained by the degenerate poetry of Rochester and the dramas of Dryden and Wycherley, এদের ড্রামা পড়লে বোঝা যাবে যে কি ধরনের অস্বাভাবিক জীবনধারা চলছিল তৎকালীন সময়ের। An English scholar hailed Milton with delight, and the common people followed Bunyan and Baxter with their tremendous appeal to righteousness and liberty. তাহলে যে জনগণ কমনওয়েলথ পিরিয়ডে মনে করছিল যে আমরা একদম নাবিশ্বাস উঠে যাচ্ছে, আমরা শাসনে স্ট্রিক্টলি শাসনের কারণে আমাদের দমাটকে আসতেছে, তারাই আবার সেই জন মিল্টন, ব্যানিয়ানের বইগুলোকে তারা আবার কি করছে? ফলো করা শুরু করছে, তাদেরকে অনুসরণ করার চেষ্টা করছে, কারণ এই রাজা এবং তার কি বলবো সাঙ্গপাঙ্গরা দেশ ঠিকমতো চালাতে পারছে না। সেকেন্ড, দ্য কিং উইথ অল হিজ প্রিটেনশনস টু ডিফাইন রাইট রিমেন্ড অনলি আ ফিগার হেড। হ্যাঁ, তার যেন কোনো ক্ষমতায় ছিল না। আমাদের প্রেসিডেন্টের ক্ষমতা কেমন দেশ পরিচালনায় বলো তো? প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিতে পারে কোনো? বলো। জি না। কে দেয় সিদ্ধান্ত? কে দেয়? সব প্রধানমন্ত্রী যা বলেন ওটাকে তাকে মানতে হয়। হ্যাঁ, ঠিক ওইরকম আর কি বিষয়টা ছিল, যে রাজা শুধুমাত্র কি ওই একটা ফিগার হেড মাত্র। হ্যাঁ, তো অতএব সেভাবে চলছিল না। তো যাই হোক, এবার শুরু হলো কি দেখো, এখানে একটা ব্লাডলেস রেভলিউশন হলো 1688। 1685 দেখো, ব্লাডলেস রেভলিউশন। এটা কেন হলো, কখন হলো? চার্লস দ্য সেকেন্ড, জেমস দ্য সেকেন্ড, দেখো
ব্লাডলেস রেভলিউশন। আহা, ফিলিপাইন এসে গেল গো। স্যার চার্লস দ্য সেকেন্ডের পরে যখন জেমস দ্য সেকেন্ড আসে তখন উনি ছিলেন ক্যাথলিক। হ্যাঁ, তো জেমস দ্য সেকেন্ড কে ছিলেন? জেমস দ্য সেকেন্ড কোন প্রোটেস্ট্যান্ট ধর্মে ছিলেন বলো? ক্যাথলিক ছিল। দেখো এটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। এই যে জেমস দ্য সেকেন্ড, তাই না? জেমস দ্য সেকেন্ড কে ছিল? চার্লস দ্য সেকেন্ডের ভাই নাকি? সেকেন্ডের ভাই ছিল। হ্যাঁ, একটু মিউট রাখো, তোমার ওখান থেকে সাউন্ড আসছে মনে হচ্ছে। হ্যাঁ, তারপর দেখো তাহলে তার ভাইয়ের মৃত্যুর পর 1685 এ তিনি ইয়া হলেন, রাজা হলেন, এবং 1688 এ গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে তাকে কি করলো? সিংহাসনচ্যুত করলো। দেখো, যে গ্লোরিয়াস রেভলিউশন ওয়াজ দেখো অলসো নন অ্যাজ ব্লাডলেস রেভলিউশন was a significant event in English history that occurred from 1688 to 1689. It involved the deposition of Kings the Second and the accession of Protestant daughter. এই যে দেখো, তাহলে জেমস দ্য সেকেন্ড যেহেতু ক্যাথলিক ছিলেন, তাই করা হলো কি, জেমস দ্য সেকেন্ডের মেয়ে ছিল আবার প্রোটেস্ট্যান্ট। বুঝতে পারছো কারণটা কি? কারণ তার মেয়ে প্রোটেস্ট্যান্ট কেমন করে হলো? কারণ তার মেয়ে বিয়ে করেছিল, দেখো, ডাস একজন, তার নাম হচ্ছে উইলিয়াম অফ অরেঞ্জ, ওরা ছিল আবার প্রোটেস্ট্যান্ট, এই জন্য তার মেয়ে ছিল প্রোটেস্ট্যান্ট। অতএব তার মেয়েকে কি করা হলো? এখানে সিংহাসনে নিয়ে আসা হলো, টু দ্য থ্রোন। This event is largely considered bloodless revolution where there was some conflict Scotland and Ireland. The transition of power in England is মানে কি, যেহেতু এই ট্রানজিশনাল ক্ষমতার সময়ে যেহেতু এখানে কোনো ব্লাড যেহেতু ঝরেনি, মৃত্যু হয়নি, তার জন্য গ্লোরিয়াস রেভলিউশন বা ব্লাডলেস রেভলিউশন বলা হচ্ছে। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? দেখো, জেমস দ্য সেকেন্ডস ক্যাথলিসিজম and his attempts to increase the power of the monarchy, particularly his disregard for parliament, lead to widespread opposition. The invitation, a group of prominent English nobles invited William of Orange to invade England. দেখো, তারাই কি করলো? ইংল্যান্ডকে আক্রমণ করার জন্য ইংলিশ নোবেলরা ওই যে উইলিয়াম অফ অরেঞ্জকে কি করলো? ইনভাইট করলো যে শ্বশুরকে তোমার এখান থেকে তাড়াতে হবে। তাহলে উইলিয়াম অফ অরেঞ্জের সাথে জেমস দ্য সেকেন্ডের কি সম্পর্ক বলো তো? হ্যাঁ, শ্বশুর জামাই নাকি? তাই বললো কি, উইলিয়াম ফোর্সেস, দেখো, উইলিয়াম ফোর্সেস ল্যান্ডেড ইন ইংল্যান্ড ইন নভেম্বর 1688. জেমস দ্য সেকেন্ড ফ্লিড টু ফ্রান্স শর্টলি আফটার, পালিয়ে গেল সে। দ্য ব্লাডলেস, অতএব হোয়ার দেয়ার ওয়াজ স্কারমিশেস, মানে কিছুটা গন্ডগোল হয়েছিল স্কটল্যান্ড বা ইংল্যান্ডে, এই আয়ারল্যান্ডে, দ্য ট্রান্সফার অফ পাওয়ার ইন ইংল্যান্ড ওয়াজ রিলেটিভলি পিসফুল, হেন্স দ্য নেম ব্লাডলেস রেভলিউশন। এই জন্য ব্লাডলেস রেভলিউশন বলা হচ্ছে। ঠিক আছে তো? এবং এখানে একটা বিলস অফ রাইট খেয়াল করো। দ্য গ্লোরিয়াস রেভলিউশন এস্টাবলিশ আ কনস্টিটিউশনাল মোনার্কি ইন ইংল্যান্ড। এই যে কনস্টিটিউশনাল মোনার্কি এখন ইংল্যান্ডে চলছে না, ইংল্যান্ডের শাসন ব্যবস্থা কি বলো তো? দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য ইউকে ইজ আ, কি বলো, পার্লামেন্টারি সিস্টেম কেমন? দ্য ইউকে ইজ আ কনস্টিটিউশনাল মোনার্কি উইথ আ পার্লামেন্টারি সিস্টেম, মানে তার পার্লামেন্টারি সিস্টেমও আছে, আবার সাংবিধানিক রাজতন্ত্র আছে। ঠিক আছে তো? সাংবিধানিক রাজতন্ত্র মানে কি, যে পার্লামেন্ট দেশ পরিচালনা করবে, কিন্তু এত দেশের প্রধান হিসাবে কনস্টিটিউশনালি মোনার্কি তার দেখানো হবে। এই জন্য এখন রাজা হচ্ছে কে বলো? ইংল্যান্ডের রাজা কে বর্তমানে? বলো, ভুলে গেলা? চার্লস দ্য থার্ড। চার্লস দ্য থার্ড। আচ্ছা, একটু মিউট রাখো, কার এটা খুব সাউন্ড আসতেছে। চার্লস দ্য থার্ড হচ্ছে কি ইংল্যান্ডের রাজা। আর প্রাইম মিনিস্টার কে বলো? এই যিনি হচ্ছেন কি প্রাইম মিনিস্টার। তাহলে দেশ পরিচালনা করছে কি, রাজা না রানী, নাকি এই প্রধানমন্ত্রী? কে বলো? কে দেশ পরিচালনা করে ইংল্যান্ডের? প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী। তাহলে এই যে কনস্টিটিউশনাল মোনার্কি যে শুরু হলো, সেটা কবে থেকে শুরু হলো বলো? 1689 বা 1688 পরবর্তী, না?
লিমিটিং দ্য পাওয়ার অফ মোনার্কি অ্যান্ড এনরিচিং দ্য অথরিটি অফ পার্লামেন্ট। এর মাধ্যমে কি দেখো দ্য বিল অফ রাইটস, মানে রাইট অধিকার নিয়ে একটা বিল করা হলো, সাইন্ড ইন 1689 ফার্দার সলিডিফাইড দিস চেঞ্জেস। তাহলে বিল অফ রাইটস কি বলো? এগুলো কিন্তু প্রত্যেকটাই কোশ্চেন আনসারে আসতেছে। হ্যাঁ, বিল অফ রাইটস 1689, এটা কি দেখো, বিল অফ রাইটস 1689 ইজ আ ল্যান্ডমার্ক অ্যাক্ট অফ ইংলিশ পার্লামেন্ট। এখানে কি করা হয়েছিল দেখো, দ্যাট ফর্মালি ডিক্লেয়ার দ্য রাইটস অ্যান্ড লিবার্টিস অফ দ্য পিপল অ্যান্ড সেটেলড দ্য সাকসেশন অফ দ্য ইংলিশ ক্রাউন। বুঝতে পারছো? তাহলে বিল অফ রাইটস দিয়ে কি বোঝানো হচ্ছে? জনগণের অধিকারকে কি করা হলো বলো, প্রতিষ্ঠা করা হলো, তাই তো? জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হলো এবং ইংলিশ ক্রাউনের সাকসেশনের সিস্টেমটাকে সেটেল করা হলো। It was enacted in response to the policies of King II, who was seen as a threat to Protestant England. এটা হয়েছিল কিসের মাধ্যমে? ওই যে কিং জেমস দ্য সেকেন্ড কে কি করা, এখান থেকে বিতাড়িত করার মাধ্যমে। The bill limited the power of monarchy and established the supremacy of parliament and granted certain fundamental rights. দেখো এখানে কি কি আছে বিলস অফ রাইটে? Limitation of monarchical power. The bill asserted that the king could not suspend law, levy tax or maintain a standing army without parliament's consent. তাহলে পার্লামেন্টের অনুমতি ছাড়া তিনি কোনো আইন সাসপেন্ড করতে পারবেন না, তিনি ট্যাক্স তুলতে বা নিতে পারবেন না, এবং কোনো আর্মি তিনি কি করতে পারবেন না বলো, ব্যবহার করতে পারবেন না, তার নিজস্ব কোনো আর্মি থাকবে না। কি কথা বুঝতে পারছো? আচ্ছা সবাই লাইনে? জি স্যার, জি স্যার। Parliamentary supremacy in enshrined the principle of frequent parliaments, free elections and a freedom of speech within parliament. Individual rights, it protected subjects from cruel and unusual punishment, excessive bail and arbitrary imprisonment. যখন তখন যাকে তাকে ধরে নেওয়া যাবে না। Succession, establish the Protestant succession to the throne. অতএব এখানে যারা সিংহাসনে যারা রাজা হবে তারা কোন ধর্মের হতে হবে বলো? ক্যাথলিক না প্রোটেস্ট্যান্ট? প্রোটেস্ট্যান্ট। হ্যাঁ, এখানে দেখে যে বলছে ইট এস্টাবলিশ দ্য প্রোটেস্ট্যান্ট সাকসেশন টু দ্য থ্রোন, মানে এখানে রাজা বা রানী হতে হলে তাকে প্রোটেস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে তো? কোনো ক্যাথলিক ঘরানার কোনো ব্যক্তি এখানে রাজা হতে পারবে না। বুঝতে পেরেছো? আর এই কারণেই সেটলিং দ্য ক্রাউন অন উইলিয়াম অ্যান্ড ম্যারি, অতএব সেখানে স্বামী স্ত্রী মিলে সেই সময় দেশ পরিচালনা করেছিলেন। ইনফ্লুয়েন্স অন আদার ডকুমেন্টস, দ্য বিল অফ রাইটস সার্ভড অ্যাজ আ মডেল ফর দ্য ইউএস বিল অফ রাইটস। তাহলে ইংল্যান্ডের বিল অফ রাইটস অনুসারে ইউএস এর বিল অফ রাইটস তৈরি করা হয়। সুতরাং the Bill of Rights emerged from the glorious revolution of 1688, where James II was deposed and replaced by William Orange and Mary. The revolution was a response to James II policy and particularly his attempt to restore Catholicism and disregard for parliamentary authority. কি কথা বুঝতে পেরেছো? তাহলে বিল অফ রাইটস এর ইয়া কি দাঁড়ালো? হ্যাঁ, কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, আর আমি এখন ওই যে কনস্টিটিউশনাল মোনার্কি এটা আমি বুঝিনি। তোমাকে এখন বুঝতে হবে না, ঠিক আছে? তুমি কবে থেকে ক্লাস করতেছো বলো? বলো কবে থেকে ক্লাস করতেছো? আর রেকর্ড ক্লাস দেখি, কিন্তু মানে সিরিয়াসলি ক্লাস করতেছি 3 দিন হলো। তাহলে তুমি আগের বিষয়গুলো না বুঝলে এখন কেমন করে বুঝবা বলো সব? হ্যাঁ, তোমরা মাঝে মাঝে ছুটি নাও তো। হ্যাঁ, অনেকে আছে না, তোমাদের একটা বিষয় আমি দেখেছি, তোমরা অনেকে করো কি, স্যার আগামী 1 মাস পড়বো না স্যার, আমার একটু সমস্যা আছে, পরের মাস থেকে পড়বো। এইভাবে করে কি পড়াশোনা কন্টিনিউ থাকে বলো? অনেক কিছু কি বোঝা যাবে, ধারাবাহিকতা আসবে পড়াশোনার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর কনস্টিটিউশনাল মোনার্কি মানে বুঝলা না? কি বুঝলো এই জায়গায়? কি বোঝালো এই জায়গায় বলো? কনস্টিটিউশনাল মোনার্কি মানে কি? বলো কি বোঝানো হলো? তুমি কি বুঝলা এটা দিয়ে? কি বুঝলা যে রাজা দেশ পরিচালনা করবে? মানে যে রাষ্ট্রের প্রধান হবে উনি মানে দুটা মানে থাকবে, দুইজন থাকবে, এরকম মনে হয়। ওইরকম এখানে তো বলাই হলো যে কি কি বলা, আমি তো কেটে দিলাম এটাকে। কি কি বলা হলো এই জায়গায়? এই বিল অফ রাইটে কি দেখানো হলো বলো? ওই প্রোটেস্ট্যান্ট মানে ধর্মের অনুসারী ছাড়া চালাতে পারবে না। হ্যাঁ, আর
তারপরে হচ্ছে ইংল্যান্ডের ফলো করে বিলটা তৈরি করছে, মানে ওই যে আর কি তারপরে এখানে এখানে প্রধান ক্ষমতা কি রাজার হবে না পার্লামেন্টের হবে? এখানে পার্লামেন্টের ক্ষমতা হবে প্রধান। হ্যাঁ, তা সেটাই সেটাই এখানে বোঝানো হচ্ছে। তাহলে কনস্টিটিউশনাল মনার্কি মানে যে সংবিধান অনুসারে চলবে, কিন্তু দেশের প্রধান থাকবেন কে বলো? মানে রাজা থাকবে, তাই তো? হ্যাঁ, রাজা প্রধান হিসাবে থাকবে, জাস্ট একটা মুকুট, কিন্তু এখানকার সব ক্ষমতা কার হাতে থাকবে? ওই পার্লামেন্টের সদস্যের উপর। হ্যাঁ, এই যে ইস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ পার্লামেন্ট, এখানে বলছে না রাজা কি করতে পারবে না, বলো রাজা কি করতে পারবে না? ওই যে মানে পার্লামেন্টের কোনো কথা ছাড়া ট্যাক্স অথবা আইন যে কোনো কিছুই করতে পারবে না। হ্যাঁ, মানে তার কোনো অধিকার নেই। তাহলে তাই না, এখানে কি 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 বলছে যে দেখো দেখো রাজাদের কি কি অধিকার আছে বলো। দেখো, হোয়াট রাইটস ডাজ দ্য কিং অফ ইংল্যান্ড হ্যাভ, কি কি আছে বলো। দেখো, দ্য সভরেন হ্যাজ আন্ডার আ কনস্টিটিউশনাল মোনার্কি, তাহলে কনস্টিটিউশনাল মোনার্কি অনুসারে 3 রাইটস আছে, তাদের 3টা অধিকার আছে। কি কি অধিকার? দ্য রাইট টু বি কনসাল্টেড, দ্য রাইট টু এনকারেজ এন্ড দ্য রাইট টু ওয়ার্ন, তাই তো? তাহলে দেশের কোনো কিছুতে সে কি করতে পারবে? কনসাল্ট করা যাবে রাজাকে, মানে তিনি কোনো মতামত দিতে পারবেন, ঠিক আছে তো? তিনি কোনো কিছুকে উৎসাহ করতে পারবেন এবং সতর্কও করতে পারবেন, মানে কোনো কিছু হতে যাচ্ছে মানে তিনি বলতে পারবেন, মানে পার্লামেন্টের সাথে তিনি সংঘবদ্ধভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে এই বিষয়গুলো তিনি নিতে পারবেন, কিন্তু তিনি সরাসরি দেশ পরিচালনায় কোনো কি করতে হাত দিতে পারবেন না। বুঝতে পারছো? বলছে দেখো, although the royal prerogative is extensive and parliamentary approval is not formally required for its exercise, it is limited. দেখো, monarchy of ইউনাইটেড কিংডম, এটা কি বলছে? দেখো, that part of the government executed authority which remains theoretical and normally used in the sovereign king's royal prerogative, the monarch acts within the constraint of convention and precedent, মানে তিনি কাজ করবেন কিন্তু একটা নির্দিষ্ট সীমার ভিতরে। বুঝতে পারছো তো? এবং কি বলা হচ্ছে জায়গায় যে অফেন থ্রু দ্য প্রাইম মিনিস্টার অফ প্রাইভি কাউন্সিল, তাহলে প্রাইম মিনিস্টার থাকলে প্রাইম মিনিস্টার, আর না হলে তার কোনো কাউন্সিল থাকলে সেই কাউন্সিলের মাধ্যমে তিনি কাজ করতে পারবেন, ঠিক আছে তো? তিনি হয়তো পরামর্শ দিতে পারবেন, কিন্তু তিনি সরাসরি দেশ পরিচালনা করতে পারবেন না, ঠিক আছে তো? দেখো কি বলছে, দ্য রয়্যাল প্রেরোগেটিভ ইনক্লুডস দ্য পাওয়ার্স টু অ্যাপয়েন্ট অ্যান্ড ডিসমিস মিনিস্টার্স, রেগুলেট দ্য সিভিল সার্ভিস, ইস্যু পাসপোর্ট, declare war, make peace, direct the action of the military, and negotiate and ratify treaties, alliance, and international agreement. However, a treaty cannot alter the domestic law of India. তারপরে রাজা এগুলো করতে পারে অন্যান্য দেশের সাথে, কিন্তু এই সকল কিছু দেশ পরিচালনার ক্ষেত্রে দেশের যে ডোমেস্টিক ল গুলো আছে এগুলোকে চেঞ্জ করতে পারবে না। আমাদের দেশের আইন কি যে কোনো সময় চেঞ্জ করে না? যে কোনো হেড এসে নিজের মতো চেঞ্জ করে না, বলো তো? যখন তখন বলো, ইংল্যান্ডের আগে জন্ম না বাংলাদেশের আগে জন্ম? বলো, কার আগে জন্ম, ইংল্যান্ডের না বাংলাদেশের? বাংলাদেশেরই আগে জানতেন। হ্যাঁ, বাংলাদেশের জন্ম আগে? তাহলে ইংল্যান্ডের জন্ম হয়েছে সে কবে? হ্যাঁ, ইংল্যান্ডের জন্ম হয়েছে, তাই তো? এই যে তোমার বিল অফ রাইটস এর মাধ্যমে যে আইন প্রতিষ্ঠা করা হয়েছে সেগুলো এখনো চলতেছে, তাদের আইন প্রতিষ্ঠিত, অলরেডি সেটেলড। আর আমাদের এখনো আইনই করতে পারিনি আমরা, যে কিভাবে দেশ পরিচালিত হবে, তাই আমরা করতে পারিনি। এখনো পার্লামেন্টে আমাদের সংবিধানকে আবার কি করতে হবে, যে সরকারি আসে সে সরকারি সংবিধান পরিবর্তন করে। বুঝতে পারছো? আমাদের সংবিধানই এখনো ঠিক হয়নি, তাহলে কিভাবে দেশ পরিচালনা হবে? যে যখন আসতেছে সে তখন দেশ পরিচালনার জন্য নিজের মতো করে আইন চেঞ্জ করতেছে, যাও। তারপর দ্য কমপ্লিট অ্যান্ড ব্লাডলেস রেভলিউশন অফ 1688 হুইচ কল্ড উইলিয়াম অফ অরেঞ্জ টু দ্য থ্রোন। দেখো, এই যে এই বইটা পড়লে আমরা কি পাচ্ছি, সেখানকার থেকে ছোট ছোট ইঙ্গিত পাচ্ছি, কিন্তু পুরো ঘটনাটা পড়তে হলে আমাদের কিন্তু ওই রকম বিভিন্ন ইন্টারনেট থেকে ঘাটতে হবে। বুঝতে পেরেছো? কোনো বই থেকে তুমি কমপ্লিট ধারণা অন্তত ইতিহাসের বিষয়ে পাবা না। বুঝতে পারছো? তোমাকে পড়তে হলে আরো বই থেকে বিভিন্ন ঘেটে ঘুটে পড়তে হবে। তা না হলে জি স্যার। আচ্ছা, তো যাও, তাই বলছে which called William of Orange to the throne was simply the indication of England's restored health and sanity.
মানে জেমস দ্য সেকেন্ডের আমলেও ইংল্যান্ডের স্যানিটি বা হেলথ ঠিক হয়নি, তখনও উত্তাল পাতাল অবস্থা ছিল। কিন্তু উইলিয়াম দ্য থার্ড, এই যে অরেঞ্জ আসার পরে এবং ম্যারি দুইজন মিলে দেশ পরিচালনা করে কিছুটা দেশকে, তখন থেকে কিন্তু এখন দেশ একই রকম ভাবে চলছে। ইট প্রোক্লেম দ্যাট শি হ্যাড নট লং ফরগটেন অ্যান্ড কুড নেভার অ্যাগেইন। আর সেগুলো অত দরকার নেই, আমাদের এখানেই বুঝতে পারছি যে মডার্ন ইংল্যান্ড ওয়াজ ফার্মলি এস্টাবলিশড বাই দ্য রেভলিউশন। দেখো সেই যে রেভলিউশন হলো ব্লাডলেস রেভলিউশন, তখন থেকে আজকের ইংল্যান্ড এইভাবে চলতে আছে, হুইচ ওয়াজ ব্রট অ্যাবাউট বাই দ্য এক্সেস অফ দ্য রেস্টোরেশন। হ্যাঁ, তাহলে রেস্টোরেশন যেহেতু হওয়ার পর একটু বেশি এক্সেসিভ হয়ে গেছিল, অতএব এক্সেসিভের মধ্যে কারা কারা, চার্লস দ্য সেকেন্ড এবং জেমস দ্য সেকেন্ড, এই দুইজন দেশটাকে একটু এলোমেলো আরো বেশি করে ফেললো। কারণ কি দেখো, মোটামুটি বলা যায় যে জেমস দ্য ফার্স্টের পর থেকে একটু কেউ ধারাবাহিকভাবে বলতে পারবা কে কার পরে কে রাজা হয়েছে? বলতে পারবা কেউ? এই হেনরি দ্য এইটের পর থেকে, হেনরি দ্য এইটের পর থেকে বলতে পারবা কেউ কেউ? কেউ পারবা? স্যার এডওয়ার্ড দ্য থার্ড। জি স্যার। না স্যার সিক। তারপর ম্যারি, ম্যারি এবং এলিজাবেথ ওয়ান। তারপরে এই সাউন্ডটা হচ্ছে জেমস দ্য ফার্স্ট, তারপর চার্লস ফার্স্ট। এই সাউন্ডটা হচ্ছে কার ইয়া থেকে? মার্জিয়া। মার্জিয়া, তুমি একটু মিউট রাখো। হ্যাঁ, তোমার ওখান থেকে খুব, তোমার মনে ইয়ারফোন ইউজ করতেছো তুমি? আচ্ছা, তারপর হলো কি? চার্লস দ্য ফার্স্ট, তারপর হলো চার্লস দ্য সেকেন্ড। কমনওয়েলথ, তাই না? কমনওয়েলথে কে কে ছিল? জি স্যার, চার্লস দ্য সেকেন্ড। এই তো নাকি? জি স্যার। উইলিয়াম থার্ড এবং ম্যারি। উইলিয়াম থার্ড এন্ড ম্যারি। স্যার উইলিয়াম থার্ড এবং মেরির আগে তো জেমস সেকেন্ড আসছে না? কি আসছে? জেমস সেকেন্ড লিখছেন তো স্যার? লিখে না এটা? স্যার লিখছেন। আচ্ছা দেখো, তাহলে এইখানে এজ গুলো একটু খেয়াল করলে বুঝতে, একটু আজানটা শেষ হয়ে যাক। হ্যাঁ, আমি তারপরে আবার আসছি। তোমাকে শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মোটামুটি এইভাবে চলছে। তার মানে বর্তমান ইংল্যান্ডের অবস্থা শুরু হয়েছে কার আমল থেকে? বলো। চার্লস দ্য ফার্স্ট থেকে স্যার। তাহলে কি বুঝলা বলো? চার্লস দ্য ফার্স্ট থেকে? না স্যার, ধারাবাহিক বলতেছি যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ওইটা বলতেছি শুধু। এতক্ষণ ধরে কি বুঝালাম? কথা বলার সময় একটু আস্তে কথা বলা হবে না? কি বুঝালাম বলো? উইলিয়াম দ্য ফার্স্ট। এতবার করে বারবার বললাম যে কনস্টিটিউশনাল মোনার্কি প্রতিষ্ঠিত হলো এবং বর্তমান ইংল্যান্ডে যে শাসন ব্যবস্থা তখন থেকে শুরু হলো, সেটা কবে থেকে? এটা কেউ বলতে পারতেছে না? উইলিয়াম দ্য স্যার উইলিয়াম, কেউ বলতে পারছে না, কারো সাহস নাই, সবাই উইলিয়াম আরে বলে। উইলিয়াম থার্ডের থেকে আর চার্লস দ্য সেকেন্ড। সেকেন্ড থেকে শুরু হলো। দ্য থার্ড এন্ড ম্যারিড। ওই যে হ্যাঁ, থার্ডের থেকে শুরু হচ্ছে, কারণ ওই ওয়াইডি পাঁচ হয়েছে, তাই না? আমি আর স্ত্রী মিলে চালালো, এটা একটা তো মাথা কাজ। বিল অফ রাইটস এর মাধ্যমে কি কি হলো প্রতিষ্ঠা? কনস্টিটিউশনাল মোনার্কি, তাই না? 89 কত সালে এটা হয়েছিল? কত সালে? এটার 1668 না না 89 1689। হ্যাঁ,
আর কার সময় কি কি প্লট হয়েছিল? জেমস দ্য ফার্স্টের সময় প্লটের নাম কি ছিল? ওটার নাম ছিল ওই যে জ্ঞান পাউডার ফার্স্ট গ্রাউন্ড গানপাউডার প্লট, তাই তো? আর গ্রাউন্ড জেমস দ্য সেকেন্ডের সময় কি ছিল? কপিস ব্লক, কপিস প্লট, তাই না? হ্যাঁ। আর এই যে কমনওয়েলথ পিরিয়ডের আগে চার্লস দ্য সেকেন্ড বা এই সময় কি যুদ্ধ ছিল? ইংলিশ সিভিল ওয়ার। ইংলিশ সুবারেরে চার্লস দ্য ফার্স্টকে বিয়েড করা হলো, তাই না? হ্যাঁ। তো এই যে ছোট ছোট তথ্যগুলো, এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ ইতিহাসকে এলোমেলো ভাবে পড়লেও একটা কিন্তু ধারাবাহিকতা তৈরি হয়ে যায়, ঠিক আছে? আমাদের ব্রেনের সে ক্ষমতাটা আছে যে সে ওই তথ্যগুলোকে যার যার মতো জায়গায় নিয়ে নেয়, যদি আমরা ক্লিয়ারলি বিষয়গুলোকে বুঝতে পারি। দেখো এবার এই সময় কি কি হয়েছিল বলো তো? রিফরমেশন হয়েছিল, তাই না? এই জায়গায় সরি, রিফরমেশন ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট যুদ্ধ কার সময় হয়েছিল? হেনরি দা 8 এর সময়। হ্যাঁ, এখানে কি সৃষ্টি হলো বলো? ক্যাথলিক ভার্সাস প্রোটেস্ট্যান্ট, তাই না? আর এই সময় হলো কি, এখানে অবশ্য চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করা হয়েছে, তাই না? ছিল না বলো। হেনরি দা 8 এর পরে এডওয়ার্ড দা 6th ছিল না? এডওয়ার্ড দা 6 দাঁড়াও, মিস করছি কিনা দেখি আমি। জি স্যার, 60 হবে তো। 6 হবে নাকি? আচ্ছা দেখছি আমি। জি স্যার, আপনাকে কিন্তু 6 বলা হয় না। ও 6, তাই তো? থার্ড এখানে এডওয়ার্ড দা তো থার্ড হচ্ছে এইখানে ছিল। হ্যাঁ, এইটা সে অ্যাংলো নরমান পিরিয়ডে, দেখছো? এটা ওখানে চলে এসেছে, ঠিক আছে। এডওয়ার্ড দা 6, আচ্ছা। তো চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করলেন। চার্চ অফ ইংল্যান্ডের নাম কি ছিল? অ্যাংলিকানিজম, তাই তো? এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু একটু মাথায় নিয়ে নিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা সরি, আমি আচ্ছা, তো আমরা 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 কইছিলাম, আচ্ছা এখানে তাহলে রেস্টোরেশনের পিছনের ব্যাকগ্রাউন্ডের কথাটা কি কিছুটা মাথায় আসলো বলো তো? কিছু বোঝা গেল? আচ্ছা, এখানে ছোট করে বলা আছে, কিন্তু বিষয়টা অনেক অনেক বড় কাহিনী, ঠিক আছে? অনেক বিষয় রয়েছে এবং এগুলো একটু ঠিকমতো জানতে হবে, কারণ থার্ড ইয়ারে কিন্তু এর কিছু কথা আছে। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, দাঁড়াও, এখানে কিছু কথা আছে। এইখানে দেখো, হোয়েন জেমস দ্য সেকেন্ড আফটার 4 years অফ মিসরুল অ্যাটেম্পটেড টু এস্টাবলিশ আ ন্যাশনাল ক্যাথলিসিজম, দেখো সে চেষ্টা করেছিল ক্যাথলিসিজম প্রতিষ্ঠা করার জন্য, বাই ইন্ট্রিক্স হুইচ অ্যারাউজ দ্য প্রোটেস্ট অফ দ্য পোপ অ্যাজ ওয়েল অ্যাজ অফ পার্লামেন্ট। এই সময় একটু খেয়াল করো, দেন হুইগস অ্যান্ড টরিজ, ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট ইউনাইটেড ইন ইংল্যান্ড, দেখো লাস্ট গ্রেট রেভলিউশন। হ্যাঁ, তখন তারা করলো কি, দেখো এই যে হুইগ এবং টরি নামে দুটো নাম আসলো, কিন্তু ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট নামটা তো আমরা আগে থেকে জানি। তারপর হচ্ছে আরও কী কী নাম জানি, ক্যাভিলিয়ার এবং রাউন্ড হেডের নাম জানি কি না? ক্যাভিলিয়ার কারা, রাউন্ড হেড কারা, মনে আছে? হ্যাঁ, এখন এই হুইগ এবং টরি এরা কারা একটু খেয়াল করো। এরা কিন্তু নতুন করে নাম হলো ওই যে পার্লামেন্টারিয়ান আর রাজার অনুসারী। দেখো হুইগস অ্যান্ড টরি, এটা কারা আসলে? দেখো, হুইগস অ্যান্ড টরি ওয়ার দ্য টু ডমিনেন্ট পলিটিক্যাল ফ্যাকশন ইন ইংল্যান্ড অ্যান্ড লেটার ব্রিটেন। হুইগস, একটু খেয়াল করো, হুইগস জেনারেলি ফেভার্ড লিমিটেড মোনার্কি, পার্লামেন্টারি পাওয়ার অ্যান্ড ইন্ডিভিজুয়াল লিবার্টি। তার মানে হুইগরা কোন দিকের, রাজার দিকে না পার্লামেন্টের দিকে বলো তো? তারা চাচ্ছিল কি, লিমিটেড মোনার্কি। তারা হচ্ছে রাজার শাসন হবে লিমিটেড, কিন্তু পার্লামেন্টারি পাওয়ার থাকবে এবং ইন্ডিভিজুয়াল লিবার্টি থাকবে।
অফেন অ্যালাইনিং উইথ এমার্জিং মার্চেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, এবং তারা চাচ্ছিল ব্যবসার ক্ষেত্রে উন্নয়ন, তাই তো, বা এরকম ফ্রিডম ইত্যাদি ইত্যাদি। তার মানে হুইগরা হচ্ছে পার্লামেন্টার সমর্থনকারী, ঠিক আছে তো। অন্যদিকে দ্য টরিজ অন দ্য আদার হ্যান্ড জেনারেলি সাপোর্টেড আ স্ট্রঙ্গার মোনার্কি, দ্য ইস্টাবলিশ চার্চ অফ ইংল্যান্ড অ্যান্ড ট্রেডিশনাল সোশ্যাল হায়ারকিস। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে কি বোঝা গেল ঘটনাটা, যে টরি হচ্ছে কারা, কাদের ফলোয়ার, টরি রাজা, তাই তো, বা রাজার শাসনকে অনুসরণ করবে, এটা। সরি আমি একটু কল ধরে নিই। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, মোনার্কি ভার্সাস পার্লামেন্ট, চার্চ অ্যান্ড স্টেট, সোশ্যাল হায়ারকি এবং ইকোনমিক পলিসি। ইকোনমিক পলিসি কারা সাপোর্ট করতেছে বলো তো? ইকোনমিক পলিসি কারা চাচ্ছে যে ফ্রি ইকোনমিক পলিসি হবে? হুইগরা, তাই তো, হ্যাঁ হুইগরা। আর সোশ্যাল হায়ারকি মানে কি, যেভাবে রাজার সিংহাসন ইত্যাদি ইত্যাদি আছে সেভাবে আগের শাসনগুলোকে মেনে চলছে কারা? টরিরা। দেখো এই যে, হ্যাঁ, যে হোয়াইল টরিজ ওয়ার অলস, দেখো, মোর ক্লোজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যারিস্টোক্রেসি অ্যান্ড ট্রেডিশনাল ল্যান্ড ওনিং, হ্যাঁ, যে ল্যান্ড ওনার থাকবে, জমিদারি প্রথা থাকবে, এটা চাচ্ছে হচ্ছে টরিরা। আর হুইগরা করছে, হুইগ রিপ্রেজেন্ট দ্য ইন্টারেস্ট অফ মার্চেন্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড দোজ সিকিং সোশ্যাল মোবিলিটি, এদের দিকে হচ্ছে হুইগরা। এরকম দল হচ্ছে, কারণ তোমরা যখন থার্ড ইয়ারে ইয়া পড়বা, গালিভার স্টাভেলস, ঠিক আছে তো, তখন এই হুইগ এবং টরির কথা আসবে, হ্যাঁ, এই জন্য এই নামগুলো একটু খেয়াল রেখো। ওকে, তারপর দেখো এরপর আসছে লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স। এখানে তাহলে লিটারেচারগুলো কেমন হবে বুঝতে পারতেছো, রেস্টোরেশন পিরিয়ডে, ঠিক আছে তো, অন্তত যতক্ষণ জেমস দ্য সেকেন্ডের পর্যন্ত, চার্লস দ্য সেকেন্ড থেকে জেমস দ্য সেকেন্ড পর্যন্ত, হ্যাঁ, নিশ্চয়ই সাহিত্যকর্ম সেরকম ভালগারিটি, তাই না, বা হচ্ছে ইমোরালিটি, এগুলোকে রিপ্রেজেন্ট করেছে। বলছে ইন দ্য লিটারেচার অফ দ্য রেস্টোরেশন উই নোট আ সাডেন ব্রেকিং অ্যাওয়ে ফ্রম ওল্ড স্ট্যান্ডার্ডস, জাস্ট অ্যাজ সোসাইটি ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য রেস্টেন্ট অফ পিউরিটানিজম। আর একটা কথা বলি, তোমাদের একটা কোশ্চেন আনসার আমি যেটা দিয়েছি ব্রড কোশ্চেন, সেটা একটু রিডিং দিবা। দেখো তো এ পর্যন্ত কি ড্রামা কি চলতেছে না ড্রামা অফ হয়ে গেছে বলো তো? কমনওয়েলথ পিরিয়ড পর্যন্ত, হ্যাঁ, ড্রামা অফ হয়ে গেছে। সেই জেমস দ্য ফার্স্টের সেই জ্যাকোবিয়ান এজ থেকে ডিক্লাইন শুরু হতে হতে একদম কমনওয়েলথ পিরিয়ডে এসে একদম ড্রামাকে পুরোপুরি কী করা হলো, পার্লামেন্টের আইনের মাধ্যমে তাকে স্টপ করে দেওয়া হলো, থিয়েটার বন্ধ হয়ে গেল। এই নিয়ে একটা কোশ্চেন আছে, ডিক্লাইন অফ ড্রামা, এটা শর্ট অথবা ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। তো আমি ব্রড কোশ্চেন হিসেবে দিয়েছি তোমাদেরকে, তোমরা দয়া করে আগামী দিন এটা পড়ে নিবা, মনে থাকবে? স্যার কোথায় দিয়েছেন? যে ওই যে ওইখানে গুগল ক্লাসরুমে? হ্যাঁ, গুগল ক্লাসরুমে দিয়েছি। ঠিক আছে, এটা একটু পড়ে নিবা সবাই। জি স্যার। বাকিগুলো তো পড়বাই, এটা আগামী দিন একটু ফোকাস করে পড়বা, যাতে যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, বলছে দেখো, ম্যানি অফ দ্য লিটারি মেন হ্যাড বিন ড্রিভেন আউট অফ ইংল্যান্ড উইথ চার্লস অ্যান্ড হিজ কোর্ট। খেয়াল করো, তাহলে ওই যে চার্লস দ্য ফার্স্টকে যখন বিএডেড করা হলো, তখন চার্লস দ্য সেকেন্ডের সাথে অনেক লিটারি মেন ইংল্যান্ড থেকে চলে গেল। একটু খেয়াল রাখো কিন্তু, ইংল্যান্ড থেকে চলে গেল, কোথায় গেল সবাই? চার্লস দ্য সেকেন্ড কোথায় গেল, কোন দেশে বলো তো? ফ্রান্সে। তাহলে ওর সাথে সাথে ওর ফলোয়ার যারা ছিল, ক্যাভিলিয়ার, হ্যাঁ, ক্যাভিলিয়ার যারা ছিল, রাইটার যারা ছিল, হ্যাঁ, অনেকে কি হলো, তার সাথে ফ্রান্সে চলে গেল। অতএব দেখো বলছে অ্যান্ড এলস হ্যাড ফলোড দেয়ার প্যাট্রনস ইনটু এক্সাইল ইন দ্য ডেজ অফ কমনওয়েলথ। ঠিক অনেকটা ডিউকের মতো, ডিউক সিনের মতো, অ্যাজ ইউ লাইক পড়ছো না, পড়ছিলে অ্যাজ ইউ লাইক ইট, ওইরকম করে তার অনুসারীরা তার সাথে চলে গেল অন দেয়ার রিটার্ন। এবং তখন যারা ফিরে আসলো, তাহলে যারা চার্লস দ্য ফার্স্টের বিহেডেডের পর চার্লস দ্য সেকেন্ডের হাতে ফ্রান্সে চলে গেল এবং তারা কমনওয়েলথ পিরিয়ডে ইংল্যান্ডে ছিল না, তারা যখন আবার দেশে ফিরে আসবে, তখন কি কমনওয়েলথ পিরিয়ডের আইডিয়াল নিয়ে আসবে, নাকি সেই আগের আইডিয়াল আবার পুনরায় ফিরে আসবে বলো তো? আগের আইডিয়াল পুনরায় ফিরে আসবে, আগের চিন্তা ভাবনা ফিরে আসবে। তাই বলছে অন দেয়ার রিটার্ন দে রিনাউন্সড ওল্ড আইডিয়ালস। দেখো এখানে কিন্তু একটা খেয়াল করো, তারা কিন্তু রিনাউন্স করা মানে কি, ত্যাগ করেছে। অ্যান্ড ডিমান্ডেড দ্যাট ইংলিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা শুড ফলো দ্য স্টাইল হুইচ দে হ্যাড বিকাম অ্যাকাস্টমড ইন দ্য গেইটি অফ প্যারিস। বরং তারা আগের স্টাইল বাদ দিয়ে ফ্রান্সে থাকা অবস্থায় যে ধরনের, হ্যাঁ, স্টাইল তারা পেয়েছে, যে ধরনের সাহিত্যকর্ম তারা পেয়েছে, তারা ইংল্যান্ডে সেটা নতুন করে ইন্ট্রোডিউস করার চিন্তা ভাবনা করলো। কথা বুঝতে পেরেছ?
উই রিড উইথ অ্যাস্টনিশ ইন দেখো পেপিস ডায়েরি দ্যাট হি হ্যাজ বিন টু সি আ প্লে কল্ড মিস সামার নাইটস ড্রিম বাট দ্যাট হি উইল নেভার গো এগেইন টু হিয়ার শেক্সপিয়ার, যে তারা হয়তো এই ড্রামা দেখেছে কিন্তু শেক্সপিয়ারের পর্যায়ে তারা আর পৌঁছাতে পারবে না, তাই বলছে। হ্যাঁ, অ্যান্ড এগেইন উই রিড ইন দ্য ডায়েরি অফ, মানে বিভিন্ন ডায়েরির কথা আসছে, ওটাও আমাদের দরকার নেই। তার মানে কি দেখা গেল যে ইংরেজি সাহিত্যে কোন দেশীয় সাহিত্যের প্রভাব এসে পড়লো ওই সময় রেস্টোরেশন পিরিয়ডে? প্যারিস বা ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্সের, তাই তো। তারপরে দেখো সিন্স শেক্সপিয়ার অ্যান্ড দ্য এলিজাবেথ আর নো লঙ্গার ইন্টারেস্টিং, তাহলে এই যুগের মানুষের কাছে আরও এই এলিজাবেথান এইজের যে ক্রিস্টোফার মার্লো, শেক্সপিয়ার, এই রাইটিং আর এদের পছন্দ হচ্ছে না। লিটারি মেন বিগ্যান টু ইমিটেট দ্য ফ্রেঞ্চ রাইটার, তারা ফ্রেঞ্চ রাইটারদের ইমিটেট করা শুরু করলো। উইথ হুজ ওয়ার্কস দে হ্যাড জাস্ট গ্রন ফ্যামিলিয়ার, মানে কিছুদিন আগে তারা ফ্যামিলিয়ার হয়ে দেশে ফিরে এসেছে, সেইগুলো তারা এখানে প্রয়োগ করা শুরু করছে। অ্যান্ড হিয়ার বিগিনস দ্য সো কল্ড পিরিয়ড অফ ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স হুইচ শোজ ইটসেলফ ইন ইংলিশ লিটারেচার ফর দ্য নেক্সট সেঞ্চুরি। অতএব এরকম পরবর্তী 1 সেঞ্চুরি ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স কিন্তু চলেছে ইংলিশ লিটারেচারের উপরে, ইনস্টিড অফ দ্য ইটালিয়ান ইনফ্লুয়েন্স হুইচ হ্যাড বিন ডমিনেন্ট সিন স্পেন্সার অ্যান্ড এলিজাবেথান। তাহলে এলিজাবেথান এবং স্পেন্সাররা মেনলি এনেছিল ইটালিয়ান ইনফ্লুয়েন্স, আর এই চার্লস দ্য সেকেন্ডের মাধ্যমে দেশে ঢুকলো কি ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স। এর জন্য হচ্ছে কি অনলি, দেখো এটাও তাহলে একটা ফিচার, যদি রেস্টোরেশন পিরিয়ডের ফিচারের কথা বলে তাহলে বলতে হবে কি এখানে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ইংরেজি সাহিত্যের উপরে কি করেছে, এক ধরনের নতুন স্টাইল বা নতুন থিমেটিক আইডিয়াকে ইনক্লুড করেছে। দেখো ওয়ান হ্যাজ অনলি টু কনসিডার ফর আ মোমেন্ট দ্যাট দ্য ফ্রেঞ্চ রাইটার অফ দিস পিরিয়ড, সেই সময় যারা ফ্রেঞ্চ রাইটার ছিল এগুলো নাম অত মনে রাখার দরকার নেই, পাস্কেল, বোসেট, দেখো ফেনেলন, তাই তো। এরা হচ্ছে কি করছে, অল দ্যাট ব্রিলিয়ান্ট কোম্পানি হুইচ মেক্স দ্য রেইন অফ, দেখো অফ লুইস দ্য 14th, দ্য এলিজাবেথান এজ অফ ফ্রেঞ্চ লিটারেচার, টু সি হাউ ফার অ্যাস্ট্রে দ্য আর্লিয়ার রাইটার্স অফ রেস্টোরেশন ওয়েন্ট ইন দেয়ার রেসেড ইমিটেশন। তার মানে এলিজাবেথান এজ থেকে তারা পুরো আস্তে আস্তে নেমে গেছে, হ্যাঁ, যে তারা ফ্রান্সকে ইমিটেট করতে করতে ইংলিশের যে অরিজিনালিটি সেটা একদম শেষ হয়ে গেছে। কারণ কি আমরা দেখেছিলাম যে অন্তত চষার এজ পর্যন্ত সকল সাহিত্যকর্ম কোন দেশীয় ছিল বলো তো? চষার যখন আসলো সে তো ইংলিশে লেখা শুরু করলো, তাই না? তার আগ পর্যন্ত কোন দেশীয় ছিল? ল্যাটিন, রোমান, হ্যাঁ ল্যাটিন, কারণ সেগুলো ধর্মপ্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। তারপর চষার যখন আসলো তখন থেকেই মোটামুটি ইংরেজি সাহিত্যের ইংরেজি ভাষা দিয়ে লেখা শুরু হলো। তারপর চষার এজ গেল, রেস্টোরেশন গেল, রিফরমেশন গেল, এলিজাবেথ গেল, এই পর্যন্ত মোটামুটি একদম কমনওয়েলথ পিরিয়ড পর্যন্ত ইংরেজি সাহিত্যের একটা ভালো প্রভাব ছিল, ইংলিশে লেখালেখি শুরু হচ্ছিল, যেটা ল্যাটিন প্রভাব থেকে আসছিল। পরবর্তীতে এইখানে ফ্রেঞ্চ ঢুকলো, বলছে হোয়েন আ ম্যান টেক্স অ্যানাদার ফর হিজ মডেল হি শুড কপি ভার্সুস নট ভাইসেস। অতএব এখানে কি হলো, কপি করা শুরু হলো, হ্যাঁ, ফ্রেঞ্চ রাইটারদের রাইটিং কপি করে তারা নিজের মতো করে মডিফিকেশন দেওয়া শুরু করলো। বাট আনফর্চুনেটলি ম্যানি ইংলিশ রাইটার্স রিভার্স দ্য রুলস কপিং দ্য ভাইসেস অফ ফ্রেঞ্চ কমেডি উইদাউট এনি অফ ইটস উইট। বলছে কি যখন কেউ কপি করে তখন ভার্চু কপি করার চেষ্টা করে, কিন্তু ইংলিশ রাইটারের ক্ষেত্রে তারা ভার্চু কপি না করে যত ভাইস আছে সেগুলো তারা কপি করে। মানে এখানকার রাইটিংয়ে অধিকাংশ ক্ষেত্রেই মানে কি মৃত্যু, তারপর হচ্ছে পরকীয়া, এই সকল বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। বলছে দেখো দ্য পোয়েমস অফ রোচেস্টার, দ্য প্লেস অফ ড্রাইডেন, উইচারলি, কনগ্রিভ, ভ্যানগ্রাভ অ্যান্ড ফার্কুয়ার অল পপুলার ইন দেয়ার ডেইজ আর মোস্টলি আনরিলায়েবল। দেখো এদের রাইটিংগুলো কি অধিকাংশ ক্ষেত্রে আনরিলায়েবল। বিশেষ করে তোমরা পড়বা এই যে তোমার কংগ্রিভ, উইলিয়াম কংগ্রিভের হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পড়বা 3rd ইয়ারে, তারপরে জন ড্রাইডনের পড়বা, সেখানে তোমরা দেখবা যে ওদের রাইটিংগুলো হচ্ছে কি খুন, মারামারি, ঠিক আছে তো, সম্পদের জন্য কি করে বল, বোনকে হত্যা করা, ভাইকে হত্যা করা, অন্যকে ঠকিয়ে সম্পদ অর্জন করা, এই সকল জিনিস তোমরা কিন্তু পাবা ওই সময়। এগুলো সেই সময় চলেছে। ওকে, এছাড়াও দেখো এখানে একটা জিনিস বলা হচ্ছে, দেখো সাস ওয়ার্ক গেল, এখানে থেকে সরি, দেখো ফ্লোন ইনটু ইনসোলেন্স অ্যান্ড ওয়াইন, দেখো ইজ আ গুড এক্সপ্রেশন অফ দ্য ভাইল ক্যারেক্টার অফ দ্য কোর্ট রাইটার্স। ভাইল ক্যারেক্টার মানে কি, খারাপ না ভালো বলো? খারাপ। হ্যাঁ, অ্যান্ড দ্য লন্ডন থিয়েটার্স ফর 30 ইয়ার্স ফলোইং দ্য রেস্টোরেশন। তাহলে রেস্টোরেশন পর্যন্ত, তাই তো, যেগুলো ছিল সবগুলো মোটামুটি ভালো মতো কাজ করেনি। সাস ওয়ার্ক ক্যান নেভার স্যাটিসফাই আ পিপল অ্যান্ড হোয়েন জেরেমি কলিয়ার ইন 1698 পাবলিশড আ ভিগোরাস অ্যাটাক আপন দ্য ইভিল প্লেস অ্যান্ড দ্য প্লেয়ার রাইটস অফ দ্য ডে। দেখো তখন কি প্লে হলো, কিন্তু প্লের ভিতরে এরকম ইভিল ক্যারেক্টার চলে আসলো,
অল লন্ডন টায়ার্ড অফ দ্য কোয়ার্সনেস অ্যান্ড এক্সেসিভ অফ রেস্টোরেশন। হ্যাঁ, ফ্রান্সের যে সকল কোয়ার্সনেস বা এক্সেসিভনেস, হ্যাঁ, ওয়াইন, তারপরে মাতলামি, খুনি, এই সকল জিনিসগুলোর সাথে যুক্ত হয়ে গেল। জয়েন্ট দ্য লিটারি রেভলিউশন, এতে কি হলো, একটা নতুন সাহিত্যিক রেভলিউশন শুরু হলো। অ্যান্ড দ্য করাপ্ট ড্রামা ওয়াজ ড্রিভেন ফ্রম দ্য স্টেজ, আবারও নতুন করে করাপ্ট ড্রামাকে কি করতে হলো, স্টেজ থেকে দূরীভূত করতে হলো। একবার তো স্টেজকে পুরো বন্ধই করে দেওয়া হলো, কিন্তু চার্লস দ্য সেকেন্ডের পর থেকে যে ড্রামা হলো সেগুলো হয়ে গেল কি, হ্যাঁ, করাপ্টেড হয়ে গেল। সেই করাপশন থেকে একদম ড্রামা বন্ধ না করলেও কি হলো, ওই যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড শুরু হবে, ঠিক আছে তো, সেই পিরিয়ডগুলোতে নতুন করে নতুন মাত্রায় নতুন থিম নিয়ে ড্রামা লেখা শুরু হয় আর কি। যদিও ড্রামার প্রভাবটা অতটা ছিল না তখন, বুঝতে পারছো, তখন ছিল হচ্ছে নভেলের প্রভাব, নভেল এবং স্যাটায়ার, এই ব্যাপারটা বেশি থাকবে নিও ক্লাসিক্যাল পিরিয়ডগুলোতে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত একটু রাখতে হচ্ছে। পিছনের যে কথাগুলো বললাম, ইন্টারনেট ঘেটে ছুটে ইত্যাদি করে, এগুলো একটু ভালো করে মনে রাখবা। হ্যাঁ, আর যে শিটগুলো দিয়েছি এই যে এলিজাবেথান এইজের বা রেনেসাঁস পিরিয়ডে, তোমরা একটু সবাই পড়ে নিবা, ঠিক আছে? কি সবাই লাইনে আছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। ওকে, গুড নাইট। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু